রাশিয়ানদের ষড়যন্ত্রের কারণে হকিন্স শহরে থাকা আপসাইড ডাউনের পোর্টাল দুর্বল হয়ে যায়। ফলে শহরে হানা দেয় আপসাইড ডাউনের অসীম শক্তিশালী মনস্টার ভেকনা। ভেকনা আপসাইড ডাউনে বসেই মানুষের মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে নিয়ে নিত এবং তাদের সমস্ত হাড়গোড় ভেঙে মেরে ফেলত। কিন্তু হকিংসের প্রোটেক্টর 11-এর পাওয়ার হারিয়ে গেছে। তাই বন্ধুদের এবং শহরকে বাঁচাতে এল ডক্টর ব্রেনারের সাথে সিক্রেট ল্যাবে রয়েছে, যাতে সে নিজের পাওয়ার ফিরে পায়। অন্যদিকে স্টিভ, ন্যান্সি, ডাস্টিন, লুকাস, মাইক, জনাথন সহ বাকি সবাই ভেকনাকে প্রতিহত করার উপায় খুঁজে বেড়াচ্ছিল। এরই মধ্যে ভেকনা প্যাট্রিক নামের একজনকে নিজের শিকার বানিয়ে নেয়। ভেকনা কি এভাবে একের পর এক খুন খারাপি চালাতেই থাকবে? তাকে কি প্রতিহত করা যাবে না? 11 কি নিজের পাওয়ার ফিরে পাবে? শেষ পর্যন্ত ভয়ঙ্কর লড়াইয়ে কার কি পরিণতি হতে চলেছে জানতে হলে আসুন দেখে আসি স্ট্রেঞ্জার থিংস সিজন 4-এর লাস্ট পার্টে আর কি সাসপেন্স রয়েছে। রাশিয়ানদের ল্যাব এক্সপেরিমেন্টের পরে ভেকনার নতুন করে আবির্ভাব হয়, আর ভেকনার প্রথম শিকার হয় ক্রিসি নামের একটা মেয়ে। ক্রিসি যখন মারা যায় তখন সে ছিল এডি নামের একটা ছেলের বাড়িতে, তাই পুলিশের সন্দেহ ছিল এডি ক্রিসিকে খুন করেছে। তাই এডি পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপনে ছিল। তবে ক্রিসির বয়ফ্রেন্ড জেসন এডির লোকেশন খুঁজে বের করে এবং এডিকে মারতে বন্ধুদের নিয়ে ধাওয়া করে। তবে এই সময় আরেক অঘটন ঘটে যায়। ভেকনা জেসনের বন্ধু প্যাট্রিককে নিজের শিকার বানিয়ে নেয়। চোখের সামনে প্যাট্রিকের অবিশ্বাস্য মৃত্যু দেখে জেসন তালগোল হারিয়ে ফেলে। একটু পরে সেখানে পুলিশ চলে আসে, তবে ততক্ষণে এডি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। প্যাট্রিকের খুনের ব্যাপারে জিজ্ঞেস করলে জেসন জানায় এডি শয়তানের দূত, তার কাছে শয়তানের পাওয়ার আছে। এই পাওয়ার দিয়ে সে প্যাট্রিককে শূন্যে ভাসিয়ে তুলে হাড়গোড় ভেঙে মেরে ফেলেছে। জেসনের কথা পুলিশের কাছে অসংলগ্ন লাগছিল, তাই তারা জেসনের কথায় তাচ্ছিল্য করে হাসতে শুরু করে। জেসন বুঝতে পারছিল না সে যা দেখেছে তা এদেরকে কিভাবে বোঝাবে। যাই হোক, এদিকে এল বুঝতে পারে তার পাওয়ার ব্যাক পেতে ডক্টর ব্রেনারের সাহায্যের প্রয়োজন, তাই সে ডক্টর ব্রেনারের কাছে ট্রেনিং নিতে রাজি হয়। ব্রেনার এলকে বোঝায় মানুষের ব্রেন স্ট্রোক হলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে মস্তিষ্ক শরীরের ইন্দ্রিয়গুলোকে সংকেত পাঠাতে পারে না, ফলে মানুষ নিজেদের রেগুলার কাজগুলো ভুলে যায়। এলের সাথেও তেমনই ঘটেছে। এল যখন মাইন্ড ফ্লেয়ার মনস্টারের সাথে লড়াই করছিল তখন সে আক্রমণের শিকার হয়, ফলে তার মস্তিষ্ক সংকেত পাঠানো বন্ধ করে দেয়। এই জন্যই মূলত এল নিজের পাওয়ার হারিয়ে ফেলেছে। কিন্তু অ্যাকচুয়ালি এলের পাওয়ার তার মস্তিষ্কের কোনো এক জায়গায় লুকিয়ে আছে। ট্রমার কারণে এল নিজের অতীতের অনেক ঘটনা ভুলে গিয়েছে। এলের যখন সমস্ত অতীতটাকে মনে পড়ে যাবে তখন তার পাওয়ারও ব্যাক চলে আসবে। এই জন্যে মূলত এলকে গতরাতে তার অতীতের ভিডিও দেখানো হচ্ছিল, আর এই টেকনিকটা সত্যিই কাজ করেছে। এই জন্যই গতরাতে এল 3 জন গার্ডের ওপরে নিজের পাওয়ার অ্যাপ্লাই করেছিল। ব্রেনার জানায় এই যাবৎ পর্যন্ত হকিন্স ল্যাবে যত গবেষণা করা হয়েছে সবটারই ভিডিও রেকর্ড করা আছে। এলকে সেই সব ভিডিও দেখানো হবে যাতে এল অতীতের ঘটনাগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারে। তো ব্রেনার এলকে আবারও হেলমেট এবং স্যুট পরিয়ে ট্যাঙ্কের লিকুইডে নামিয়ে দেয়। এরপরে তাকে আবারও অতীতের স্মৃতিগুলোর মাঝে ডুবিয়ে দেওয়া হয়। এদিকে স্টিভ, ন্যান্সি, রবিন, ডাস্টিন, ম্যাক্স এবং লুকাস এডি যেখানে আত্মগোপনে ছিল সেখানে গিয়ে দেখে জায়গাটা এখন ক্রাইম স্পট হয়ে গেছে। তারা টিভি নিউজে জানতে পারে গতরাতে প্যাট্রিকের খুন হয়েছে। ক্রিসির মতো এই খুনেও পুলিশ এডিকেই সন্দেহ করছিল। সবাই বুঝতে পারে এডি বাজেভাবে ফেসে গেছে। এরই মধ্যে এডি একটা ওয়াকিটকি চুরি করে ডাস্টিনের সাথে যোগাযোগ করে এবং নিজের লোকেশন জানিয়ে দেয়। ডাস্টিনেরা এডিকে উদ্ধারের জন্য দ্রুত সেখানে রওনা দেয়। অন্যদিকে জনাথন, মাইক, উইল এবং আর্গাইল সুজির বাড়িতে পৌঁছে যায়। তারা বাড়িতে গিয়ে দেখে বাড়িটা বাচ্চা কাচ্চায় ভরা। বাচ্চারা পুরো বাড়িকে নাট্যশালা বানিয়ে রেখেছে। বাড়িতে গিয়ে তারা সুজিকে দেখতে পায় সে একটা এন্টেনা ঠিক করছিল। সুজির সাথে ওদের আগে কখনো দেখা হয়নি, তাই ওরা ডাস্টিনের বন্ধু হিসেবে সুজির কাছে পরিচয় দেয়। ডাস্টিনের বন্ধু শুনেই সুজি বুঝে যায় এরা নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধিয়ে এসেছে। তো ওরা সুজিকে রিকোয়েস্ট করে তাদের কাছে একটা কম্পিউটার কোড আছে, সুজিকে সেই কম্পিউটারের লোকেশন ট্র্যাক করতে হবে। সুজি ইতস্তত করে জানায় সে স্কুলের সার্ভার হ্যাক করে ডাস্টিনের গ্রেড বাড়িয়ে দিয়েছিল। এরপর থেকে সে খুবই অপরাধবোধে ভুগছিল, কারণ সে খুবই রিলিজিয়াস ফ্যামিলিতে বড় হয়েছে। সুজি স্ট্রেসে আছে, তার বাবা এটা খেয়াল করে এবং জোর দিয়ে তার কাছ থেকে সার্ভার হ্যাকের ব্যাপারে জেনে নেয়। এরপরে সুজির বাবা রাগ করে তার কাছ থেকে কম্পিউটার কেড়ে নিয়েছে। এখন যেহেতু সুজির কাছে কম্পিউটার নেই তাই সে হেল্প করতে পারবে না জানিয়ে দেয়। তবে সুজিকে অনেক রিকোয়েস্ট করার পরে সে একটা উপায় ভেবে বের করে। সে বাচ্চাদের দিয়ে তার বাবাকে ব্যস্ত রেখে সেই সুযোগে কম্পিউটারের রুমে ঢুকে যায়
এরপরে মাইকদের কাছে থাকা চিরকুটের কোড সার্চ করে সেটার লোকেশনও বের করে ফেলে। এটা মূলত সেই মরুভূমির লোকেশন যেখানে নিনা প্রজেক্ট চলছে, অর্থাৎ যেখানে এলকে নিয়ে ব্রেনার এক্সপেরিমেন্ট করছে। সুজি লোকেশন প্রিন্ট করে মাইকদের দিয়ে দেয়। এদিকে জয়েস এবং মারে পালানোর সময়ে প্লেন ক্র্যাশ করার পরেও তারা অক্ষতই ছিল। এছাড়া বদমাশ দালাল ইউরিরও তেমন কিছুই হয়নি। সৌভাগ্যক্রমে প্লেনে আগুন না ধরায় তারা বেঁচে গিয়েছে। জয়েস আর মারে ইউরিকে একটা গাছের সাথে বেঁধে রাখে এবং ভয়ভীতি দেখিয়ে জানতে চায় হপারকে কোন জেলে রাখা হয়েছে। ইউরি বলতে না চাইলে ওরা জানায় ওরা এখান থেকে বের হবার পথ খুঁজে নেবে, তবে ইউরিকে এখানে বেঁধে রেখে যাবে। এখানে তাকে উদ্ধার করার মতো কেউ নেই। জঙ্গলে তারা ভাল্লুকের পায়ের ছাপ দেখেছে, তাই ইউরি হয় ভাল্লুকের শিকার হবে, না হয় ঠান্ডায় জমে মারা যাবে। এবার ইউরি ভয় পেয়ে যায় এবং ওদেরকে জেলখানায় যাবার জন্য হেল্প করতে রাজি হয়। অন্যদিকে হপার এবং এনজো আরও কয়েকজন কয়েদির সাথে একই সেলে ছিল। গার্ড তাদেরকে একটা রুমে নিয়ে গিয়ে ভালো ভালো খাবার খেতে দেয়। এখানে এরকম খাবার পেয়ে তারা বেশ অবাকই হয়ে যায়। খাওয়ার সময়ে একজন কয়েদি জানায় এর আগেও একবার তাকে এই জেলখানায় আনা হয়েছিল। সে 6 জন কয়েদিকে এই খাবার রুমে আসতে দেখেছিল। তাদেরকে খাওয়ানোর পরে মোটাতাজা করে একটা মনস্টারের সাথে লড়াই করতে পাঠানো হয়, তবে মনস্টারটা মাত্র 30 সেকেন্ডের ভেতরেই 6 জনকে খেয়ে ফেলে। হপার পাশ থেকে বলে ওঠে ওই মনস্টারটা এই দুনিয়ার না, ওটা ভিন্ন দুনিয়ার মনস্টার। আর খাওয়ানোর পরে ওই কয়েদিগুলোকে লড়াই করতে না, বরং ওদেরকে মনস্টারের খাবার হিসেবে পাঠানো হয়েছিল, যাতে মনস্টারটা মনের আনন্দে আতঙ্কিত মানুষগুলোকে শিকার করতে পারে। আজকে তাদেরকে এখানে এই জন্যই খেতে পাঠানো হয়েছে যাতে তারা খেয়ে দিয়ে মোটাতাজা হতে পারে। এতে তারা মনস্টারের আদর্শ শিকারে পরিণত হবে। হপার যেভাবে মনস্টারের শারীরিক বর্ণনা দিচ্ছিল তাতে সবাই অবাক হয়ে যায়। হপার জানায় ওই মনস্টারের নাম ডেমোগর্গান। সে আগেও ওটার সাথে লড়াই করেছে। ওটার সামনে কেউ এক মুহূর্ত টিকতে পারবে না, তাই ওটাকে প্রতিহত করতে হলে সবাইকে একটা টিম হয়ে লড়াই করতে হবে। সবাই হপারের কথা মেনে নেয়। অন্যদিকে এল নিজের অতীত জীবনের স্মৃতির মাঝে ডুবেছিল। তার স্মৃতি এ সময়ে 1979 সালে অ্যাক্টিভ হয়েছিল। এল যখন নিজের সাইকিক পাওয়ার ইউজের চেষ্টা করছিল তখন আবারও হেনরি তার কাছে আসে। সে ব্রেনারের বিরুদ্ধে এলের মনটাকে বিষিয়ে দেয়। সে এলকে নানানভাবে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করছিল। এরই মধ্যে সেখানে ব্রেনার এসে ডাক দেওয়ায় এল বাকি বাচ্চাদের সাথে ভেতরে চলে যায়। ব্রেনার সামনাসামনি দুটো গোল সার্কেল বানায়। এরপরে বলে আজকে একটা গেম খেলা হবে। দুজন দুটো সার্কেলের ভেতরে দাঁড়াবে। এরপরে মানসিক পাওয়ার ইউজ করে একজন অন্যজনকে সার্কেলের বাইরে ফেলে দেবে। এভাবে যে শেষ পর্যন্ত সার্কেলের ভেতরে টিকে থাকতে পারবে সেই বিজয়ী হবে। তো প্রথমে 2 নম্বর সাবজেক্ট এবং 6 নম্বর সাবজেক্টকে দুটো সার্কেলে দাঁড় করিয়ে তাদের চোখ বেঁধে দেওয়া হয়। 2 নম্বর সাবজেক্টের মাইন্ড পাওয়ার খুবই স্ট্রং ছিল। সে এক ঝটকায় 6 নম্বরকে বাইরে ফেলে দেয়। এরপরে একে একে করে যতজন প্রতিযোগী আসে সবাইকে সে হারিয়ে দেয়। এরপরে সবার লাস্টে এল আসে। এল প্রথমে পাওয়ারের ঠিকঠাক ইউজ করতে পারছিল না, তবে এ সময়ে তার হেনরির কথাগুলো মনে পড়ে। এতে এলের ভেতরে রাগ এবং জেদ জেগে ওঠে। ফলে সে রাগের চোটে 2 নম্বরকে খুব জোরে দেয়ালের ওপরে আছাড় মারে। এলের পাওয়ার হঠাৎ করে বেড়ে যাওয়ায় সবাই হতবাক হয়ে যায়। পরের দিন এল আবারও নিজের মতো করে সাইকিক পাওয়ারের প্র্যাকটিস করছিল। এ সময় সে একটা রুম থেকে আর্তনাদ শুনতে পায়। সে আড়াল থেকে দেখতে পায় গতদিন হেনরি এলের কান ভাঙানি দেয়ায় ব্রেনার তাকে অমানসিক টর্চার করছে। ব্রেনার এলকে দেখে ফেলার আগেই সে সরে আসে। এরপরে 2 নম্বর সহ বাকি সাবজেক্টেরা এলকে ঘিরে ধরে। 2 নম্বর বলে সে করুণা করে এলের ওপরে অল্প পাওয়ার ইউজ করেছে, অথচ এল এই সুযোগে বেশি পাওয়ার ইউজ করে জিতে গিয়েছে। তার জন্য সবাইকে অপমানিত হতে হয়েছে। এই জন্য সবাই মিলে এলকে বুলি করতে শুরু করে। এল অসহায়ভাবে ওদের হাতে মার খেতে থাকে। এরপরে এলের স্মৃতি আবারও সেই ঘটনায় ফিরে যায় যখন ল্যাবের সব বাচ্চারা মারা গিয়েছিল। শুধু এল বেঁচে ছিল আর তার গায়ে রক্ত লেগেছিল। সেই স্মৃতি দেখে আবারও এলের হার্টবিট বেড়ে যায়। এই জন্য ব্রেনার এবং ওয়েন্স এলকে আবারও ড্রিম সার্কেল থেকে বের করে নিয়ে আসে। চেতনা ফিরে পেয়ে এল কাঁদতে কাঁদতে ব্রেনারকে জিজ্ঞেস করে ওই বাচ্চাগুলোকে কি আমি মেরেছিলাম পাপা? ব্রেনার এলকে কোনো উত্তর দেয় না। এদিকে ইউরি জয়েস এবং মারেকে নিয়ে নিজের চার্চে যায়। হপারও পালিয়ে ঠিক এই চার্চে এসেছিল আর এখান থেকেই মিলিটারিদের হাতে ধরা পড়েছিল। ইউরি ভেতরে নিয়ে গিয়ে ওদেরকে নিজের অস্ত্রের যোগান দেখায়। এরপরে সে ম্যাপ দেখিয়ে বলে এখানে দুটো পাহাড় আছে,
এই দুটো পাহাড়ের মাঝের একটা জায়গাতে জেলখানাটা রয়েছে। সে এক্স্যাক্ট লোকেশন দেখাতে পারবে না, কারণ ম্যাপে ওই জায়গাটার উল্লেখই নেই। এই জেলখানাটা পুরো দুনিয়ার কাছে সিক্রেট রাখা হয়েছে। ইউরি দুজনকে সতর্ক করে দেয়, এটা দুনিয়ার সবচেয়ে সাংঘাতিক জেলগুলোর ভেতরে একটা। সেখানে যাওয়া মানেই সুইসাইড করা। তাছাড়া মারে এবং জয়েস সেখানে ঢোকার এক্সেসও পাবে না। তবে জয়েস আর মারে একটা প্ল্যান করে রেখেছিল। রাশিয়ান মিলিটারিরা ইউরিকে চিনত না, তারা শুধু ওর সাথে ফোনে কথা বলেছে। আর আজকে ইউরির দুজন আমেরিকানকে ওদের হাতে তুলে দেবার কথা। এই জন্য মারে ইউরি সেজে ওই জেলখানায় যাবে। যেহেতু ওরা আসল ইউরিকে চেনে না, তাই মারে সহজেই ওদেরকে ধোকা দিতে পারবে। আর আসল ইউরিকে তারা মারে সাজিয়ে নিয়ে যাবে। তারপরে সুযোগ বুঝে তারা রাশিয়ানদের ওপরে অতর্কিত হামলা চালিয়ে হপারকে উদ্ধার করে আনবে। মূলত ওরা এই প্ল্যানটাই করে। অন্যদিকে ডেমোগর্গন মনস্টারকে প্রতিহত করার জন্য হপারও একটা ট্রিক্স খাটায়। সে প্রথমে ডিনার রুম থেকে একটা অ্যালকোহলের বোতল চুরি করে নেয়। এরপরে সেলে ফেরার পথে ইচ্ছে করে এনজোর সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। এ সময় গার্ডেরা তাদেরকে আটকাতে এলে সে গার্ডের পকেট থেকে লাইটার চুরি করে নেয়। সেলে ফেরার পরে হপার সবাইকে বলে ডেমোগর্গনের শুধু একটাই দুর্বলতা, আর সেটা হলো আগুন। এখন তাদের কাছে অ্যালকোহল এবং লাইটার দুটোই আছে। এটা দিয়ে তারা ডেমোগর্গনের সাথে লড়াই করতে পারবে। হপারের বুদ্ধি দেখে সবাই তাকে বাহবা দেয়। এদিকে ডাস্টিনেরা এডির বলা লোকেশনে পৌঁছে যায়। তারা গতরাতে লাভার্স লেকে হওয়া প্যাট্রিকের খুনের বিস্তারিত এডির কাছ থেকে শোনে। তারা টাইম মিলিয়ে দেখে, যে সময় তারা ভিক্টরের বাড়ির চিলেকোঠাতে লাইট ব্লিঙ্ক করতে দেখেছিল, ওই সময় ভেকনা প্যাট্রিককে শিকার করছিল। তারা ভেকনার শিকারের পদ্ধতি কি সেটা বোঝার চেষ্টা করছিল। তবে ডাস্টিন এ সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নোটিশ করে। তারা এডির কাছে একটা কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করে এসেছিল। কম্পাসটা প্রথমে ঠিকঠাকভাবেই কাজ করছিল, কিন্তু পরবর্তীতে এটার তালগোল হারিয়ে যায়। এটা তখনই ঘটে যখন আশেপাশে অনেক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে। আর তারা আগে যেমনটা দেখেছে, আপসাইড ডাউনে পোর্টাল খুলে গেলে প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। তাই হতে পারে শুধু ল্যাবই না, বরং আশেপাশে আরও ছোটোখাটো পোর্টাল ওপেন হয়ে আছে। এই জন্য তারা কম্পাসের হেল্প নিয়ে খোঁজার চেষ্টা করে কোন দিক থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সিগন্যাল আসছে। তারা কম্পাস ফলো করে লাভার্স লেকের সামনে চলে আসে। গতরাতে ঠিক এই লেকের মাঝেই ভেকনা প্যাট্রিককে হত্যা করেছিল। নিরাপত্তার কথা ভেবে ডাস্টিন, ম্যাক্স এবং লুকাসকে এ পারে রেখেই একটা বোট নিয়ে স্টিভ, ন্যান্সি, রবিন এবং এডি লেকে নেমে যায়। তাদের কাছে কম্পাসটাও ছিল। লেকের ভেতরে একটা জায়গাতে এসে তারা সবচেয়ে বেশি এনার্জি ফিল করতে পারছিল। পানির নিচে কোনো পোর্টাল আছে কিনা দেখার জন্য স্টিভ পানিতে ঝাঁপ দেয়। এরপরে সে দেখতে পায় ভেকনা গতরাতে প্যাট্রিককে যেই জায়গাতে হত্যা করেছিল, ঠিক সেই জায়গাতেই একটা পোর্টাল তৈরি হয়েছে। স্টিভ পানির ওপরে এসে ন্যান্সি এবং রবিনকে কথাটা জানায়, কিন্তু স্টিভের মুভমেন্ট দেখে ভেকনা আপসাইড ডাউনের শেকড় দিয়ে স্টিভের পা পেঁচিয়ে ধরে। এরপরে তাকে পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে নিয়ে আসে। স্টিভের বিপদ দেখে ন্যান্সি, রবিন এবং এডিও পানিতে ঝাঁপ দেয়। স্টিভ আপসাইড ডাউনে পৌঁছে দেখে চারিদিক শূন্য এবং অন্ধকারে আচ্ছন্ন। সেখানে দুর্যোগও চলছে। হঠাৎ বাদুরের মতো একঝাঁক মনস্টার উড়ে এসে স্টিভকে আক্রমণ করে। স্টিভ এই ছোট প্রাণীগুলোর সাথেও পেরে ওঠে না। সেগুলো স্টিভকে ছিঁড়ে খুঁড়ে খেতে শুরু করে। তবে ঠিক সময়ে পৌঁছে ন্যান্সি, রবিন এবং এডি স্টিভকে বাঁচিয়ে নেয়। সেখানে আরও ফ্লাইং মনস্টার ধেয়ে আসছিল। আবার আকাশেও বজ্রপাতের আভাস দেখা যাচ্ছিল। তাই ওরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। অন্যদিকে এল নিজের পাওয়ার ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই পাওয়ার ব্যাক পাচ্ছে না। এদিকে ভেকনা হকিং শহরের ওপরে প্রভাব বিস্তার করেই চলেছে। ওয়েন্স ব্রেনারের ওপরে চিল্লাপাল্লা শুরু করে। তাদের হাতে সময় খুব কম। ব্রেনারের কথায় ওয়েন্স এলকে এখানে নিয়ে এসেছে, তাই এল যদি নিজের পাওয়ার ব্যাক না পায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। ব্রেনার এলের কাছে গিয়ে বসে এবং তাকে অনুপ্রেরণা দেবার চেষ্টা করে। সে এলকে বোঝায় এল আতঙ্কিত হয়ে আছে, এই জন্য নিজের পাওয়ারের ওপরে কন্ট্রোল আনতে পারছে না। এলের পাওয়ার ব্যাক পেতে হলে তাকে অতীতের সমস্ত ঘটনার সম্মুখীন হতে হবে। এল বলে তার অতীত অনেক ভয়ঙ্কর। অতীতের ঘটনাগুলো যতই তার মনে পড়ছে ততই নিজেকে পাষণ্ড লাগছে। এলের মনে হচ্ছিল ল্যাবের সব বাচ্চাগুলোকে সেই হত্যা করেছে। ব্রেনার এলকে বোঝায় তাকে আবারও অতীতের সেই মুহূর্তে যেতে হবে এবং জানতে হবে এক্স্যাক্টলি তখন কি ঘটেছিল। ব্রেনার এলকে শেষবারের মতো
অতীতে যাবার জন্য রিকোয়েস্ট করে। এলো বেনারের কথায় রাজি হয়ে যায়। বেনার 9 আগস্ট 1979 সালের হকিন্স ল্যাবের রেকর্ডেড ক্যাসেটটা বের করে। এদিকে গতরাতে স্টিভ ন্যান্সিরা যখন লেকে নেমেছিল, ডাস্টিন, লুকাস এবং ম্যাক্স লেকের পাশের জঙ্গলে অপেক্ষা করছিল। এই সময় সেখানে পুলিশ চলে আসে এবং ওদের 3 জনকে ধরে ফেলে। এরপরে ওদেরকে ন্যান্সিদের বাড়িতে নিয়ে আসে। সেখানে তাদের সবার অভিভাবকদেরও ডাকা হয়েছিল। পুলিশ তাদের জিজ্ঞেস করে অত রাতে ওরা জঙ্গলে লেকের পাশে কি করছিল। ওরা জানায় ওরা সাঁতার কাটতে গিয়েছিল, কিন্তু ওটা একটা মার্ডার স্পট। ওখানে ওরা সাঁতার কাটতে কেন যাবে, তাও আবার রাতের বেলা? ওদের কথা পুলিশ বিশ্বাস করে না। এছাড়া পুলিশ জানতে পেরেছিল ওদের সাথে ন্যান্সিও ছিল, তাই ন্যান্সির ব্যাপারেও ওদেরকে জিজ্ঞেস করে। তবে ওরা এলোমেলো উত্তর দিয়ে পুলিশকে কনফিউজড করে দেয়। অন্যদিকে ন্যান্সি, স্টিভ, রবিন এবং এডি আপসাইড ডাউনে একটা গুহার ভেতরে লুকিয়েছিল। ন্যান্সি এডিকে পরামর্শ দেয় সে যেন এখানে কোনো শেকড়ে পা না দেয়। এই জীবন্ত শেকড়গুলো ভেকনার সাথে কানেক্টেড। এর কোনো একটাতে যদি টাচ লেগে যায় তাহলে ভেকনা তাদের ব্যাপারে জেনে যাবে এবং উড়ন্ত মনস্টারগুলোকে পাঠিয়ে দেবে। পাশাপাশি সে জানায় আপসাইড দুনিয়াটা দেখতে হুবহু তাদের দুনিয়ার মতোই। তাদের দুনিয়ায় যা কিছু আছে আপসাইড ডাউনেও সেসব কিছুই আছে। শুধু পার্থক্য হলো স্বাভাবিক দুনিয়ায় মানুষ বাস করে আর এখানে মনস্টার বাস করে। তো তাদের মাথায় একটা বুদ্ধি আসে, তাদের দুনিয়ার সবকিছু যেহেতু এই দুনিয়াতে আছে, তাই আসল দুনিয়ার অস্ত্র, গোলাবারুদও নিশ্চয়ই এখানে আছে। ন্যান্সি জানায় তার বেডরুমে একটা পিস্তল রাখা আছে, তাই তারা যদি আপসাইড ডাউনে থাকা ন্যান্সির বাড়িতে যায় তাহলে হয়তো পিস্তলটা পেয়ে যাবে। সেটা দিয়ে তারা মনস্টারদের সাথে ফাইট করতে পারবে। তারা আলোচনা করছিল, এরই মধ্যে ভূমিকম্প শুরু হয়। কয়েক মুহূর্তের জন্য সব ঝাঁকুনি দিয়ে উঠে আবারও সব স্বাভাবিক হয়ে যায়। এরপরে তারা ন্যান্সির বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। অন্যদিকে মারে ইউরির মতো ছদ্মবেশ ধারণ করে জয়েস এবং ইউরিকে বন্দি বানিয়ে রাশিয়ান জেলখানায় যায়। মারে নিজেকে ইউরি বলে দাবি করলে তাকে প্রথম গেট থেকে ভেতরে যাবার পারমিশন দেওয়া হয়। ভেতরে ঢুকে মারের মেজরের সাথে দেখা হয়। সেই এই জেলের পরিচালক। মারে এমন ড্রামা শুরু করে মেজর বুঝতেই পারে না সে ফেক। এরপরে তাদের দূর থেকে হপারকে দেখানো হয়। হপার সহ বাকি কয়েদিদের একটা বড় খাঁচার ভেতরে রাখা হয়েছিল। এই খাঁচার ভেতরেই আরেকটা খাঁচায় ডেমোগর্গনকে রাখা আছে। একটু পরে ডেমোগর্গনকে ছেড়ে দেবার সময় হয়। হপার দ্রুত পকেট থেকে কাপড় বের করে সেটা একটা বর্ষার মাথায় বেঁধে দেয়। এরপরে কাপড়ে অ্যালকোহল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। তবে তুষারপাত হওয়ায় লাইটারটা ঠিকমতো জ্বলছিল না। ততক্ষণে ডেমোগর্গনকেও ছেড়ে দেওয়া হয়েছিল। ছাড়া পেতেই সে কয়েক মুহূর্তের ভেতরেই প্রায় সব কয়েদিকে মেরে ফেলে। শুধু হপার আর এনজো বেঁচে ছিল। অনেক চেষ্টার পরে হপার আগুন ধরিয়ে ফেলে। আগুন ধরানোর পরে সে ডেমোগর্গনকে কিছুক্ষণের জন্য আটকে রাখে। এদিকে মারে ওদেরকে উদ্ধারের জন্য পিস্তল বের করে মেজরকে হোস্টেজ বানিয়ে নেয়। এরপরে সে আর জয়েস কন্ট্রোল রুমেরও দখল নিয়ে নেয়। জয়েস এলোপাথারিভাবে সব বাটনে প্রেস করে। এতে খাঁচার দরজা খুলে যেতেই হপার আর এনজো বাইরে বেরিয়ে আসে। তারা দ্রুত দরজাটা আবারও বন্ধ করে দেয়। তবে ডেমোগর্গন দরজা বন্ধ হওয়া আটকে দিয়ে বেরিয়ে আসছিল। তবে হপার বর্ষা দিয়ে আঘাত করে সেটাকে ভেতরে ঠেলে দেয়। এরপরে দরজা বন্ধ হয়ে যাওয়ায় সেটা ভেতরে আটকা পড়ে। তারপরে জয়েস দৌড়ে এসে হপারকে জড়িয়ে ধরে। আবারও তাদের দেখা হবে এটা তারা ভাবতেও পারেনি। যাই হোক, এদিকে ন্যান্সি, স্টিভ, রবিন এবং এডি ন্যান্সির বাড়িতে চলে আসে। কিন্তু ন্যান্সি যেখানে গানটা রেখেছিল সেখানে গান নেই, বরং সেখানে একজোড়া জুতো রাখা আছে। ন্যান্সি আবারও খেয়াল করে সে বাড়ি থেকে বের হবার সময়ে ঘরটা যেভাবে রেখে এসেছিল এখন সেটা ওরকম নেই। ঘরের ভেতরে সে কেমিস্ট্রির নোটস পায় যেগুলো সে সেকেন্ড ইয়ারে পড়ার সময় এনেছিল। এছাড়া ঘরে যে আয়নাটা ছিল সেটা সে অনেক আগেই বিক্রি করে দিয়েছিল। এরপরে ন্যান্সি নিজের ডায়েরি খুঁজে পায়। ডায়েরির লাস্ট যে পেজটা সে লিখেছে সেটাতে 1983 সালে 6 নভেম্বরের কথা লেখা ছিল। অর্থাৎ ন্যান্সি এতদিনে অলরেডি ডায়েরিটা লিখে ভরিয়ে ফেলেছে। তাই এটা দেখেই ন্যান্সির সব ক্লিয়ার হয়ে যায়। তারা বর্তমান সময়কাল থেকে আপসাইড ডাউনে এসেছে। তবে এখানে এখন বর্তমান কাল চলছে না, বরং এখানে তারা অতীতের ডাইমেনশনে আটকে রয়েছে। ন্যান্সি জানায় এটা মূলত সেই দিন যেদিন এল আপসাইড ডাউনের পোর্টাল ভেঙে ফেলেছিল এবং উইল মিসিং হয়ে আপসাইড ডাউনে চলে এসেছিল। অর্থাৎ তারা অতীতের টাইমলাইনে আটকা পড়ে আছে। এরই মধ্যে পাশের রুম থেকে স্টিভ চিল্লিয়ে ওঠে। স্টিভ জানায় সে সূক্ষ্ম কথাবার্তার আওয়াজ শুনতে পাচ্ছে। আর এই কথার টোনটা শুনে স্টিভ বুঝে ফেলে এটা ডাস্টিনের কণ্ঠ। অ্যাকচুয়ালি তো ডাস্টিন এখন ন্যান্সির বাড়িতেই ছিল। ডাস্টিন লুকাস এবং এরিকার সাথে আপসাইড ডাউনের ব্যাপারে আলোচনা করছিল।
আর দুটো পৃথিবী যেহেতু পাশাপাশি ডাইমেনশনে রয়েছে তাই তারা ওদের কথা শুনতে পাচ্ছিল। তারা চিল্লিয়ে ডাস্টিনকে ডাক দেয়, কিন্তু ডাস্টিনেরা ওদের কথা শুনতে পায় না। তখন ন্যান্সি বলে, কয়েক বছর আগে উইল যখন আপসাইড ডাউনে চলে এসেছিল তখন জয়েস উইলের সাথে লাইটের মাধ্যমে যোগাযোগ করত। তারাও একইভাবে ডাস্টিনদের সিগন্যাল দিতে চায়। স্টিভ খেয়াল করে ছাদের ঝাড়বাতির মাঝে কেমন ঝিকিমিকি দেখা যাচ্ছে। তারা ঝিকিমিকির মাঝে হাত দিতেই আসল দুনিয়ার লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে। এতে ডাস্টিনেরাও বুঝতে পারে আপসাইড ডাউন থেকে ন্যান্সিরা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। তাই ডাস্টিনেরা বেশ কিছু লাইট ব্রাইট খেলনা এক জায়গায় করে, যাতে সেগুলো দিয়ে লাইটের মাধ্যমে তারা অ্যালফাবেট অথবা শব্দ লিখে যোগাযোগ করতে পারে। আর এই টেকনিকটা কাজও করে। ন্যান্সিরা জানায় তারা আপসাইড ডাউনে আটকা পড়ে গেছে। ওয়াটারগেট মানে লেকের ভেতরে যে পোর্টাল দিয়ে তারা ভেতরে ঢুকেছিল সেখানে ফ্লাইং মনস্টারেরা পাহারা দিচ্ছে, তাই ওরা সেখান দিয়ে বের হতে পারছে না। ডাস্টিনদের কথা যেহেতু আপসাইড ডাউনে শোনা যাচ্ছিল তাই তাদের কিছু লেখার দরকার হয় না। ডাস্টিন হড়বড় করে জানায় সে একটা গুরুত্বপূর্ণ জিনিস অবজার্ভ করেছে। আপসাইড ডাউনে যাওয়া আসার শুধুমাত্র দুটো পোর্টাল ছিল, যার একটা হকিন্স ল্যাবে ছিল, অন্যটা স্টারকোট মলে রাশিয়ানরা খুলেছিল। তাহলে লেকের ভেতরে পোর্টাল কিভাবে খুলে গেল? তার মানে ভেগনার শুধু শুধু মানুষগুলোকে খুন করছে না, বরং সে যে জায়গাতে মানুষগুলোকে মারছে সেখানে সাইকিক পাওয়ার ইউজ করে একটা করে পোর্টালও খুলে ফেলছে। ডাস্টিনের এই থিওরি যদি সত্যি হয় তাহলে এডির বাড়ি অর্থাৎ ক্রিসি যেখানে খুন হয়েছে সেখানে এবং ফ্রেডি যেখানে খুন হয়েছে সেখানেও একটা করে পোর্টাল খুলে গেছে। তাই ন্যান্সিরা এই দুটো পোর্টালের কোনো একটা দিয়ে আসল দুনিয়ায় বেরিয়ে আসতে পারবে। কথাটা শুনে ন্যান্সিরা দ্রুত এডির বাড়িতে যাবার জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। আর ডাস্টিন, ম্যাক্স, লুকাস এবং এরিকাও পুলিশ এবং বাবা মাদের চোখ ফাঁকি দিয়ে বাইরে পালিয়ে আসে, যাতে তারাও সেম জায়গাতে গিয়ে ওদেরকে বের করে আনতে পারে। এদিকে ব্রেনার এলকে হেলমেট এবং ড্রেস পরিয়ে লিকুইডে শুইয়ে দেয়। এরপরে 1979 সালের 9 আগস্টের রেকর্ডেড প্রোগ্রামটা চালু করে দেয়। এতে এলের অতীতের সেই দিনের স্মৃতি জেগে ওঠে। এই দিনটা মূলত সবাই এলকে বুলি করে মেরেছিল সেই দিনের পরের দিন। তো ব্রেনার ল্যাবে এসে এলের আঘাত দেখে বুঝতে পারে কেউ এলকে মেরেছে। তাই সে সব বাচ্চাদের এক জায়গায় ডেকে ভালোভাবে জিজ্ঞেস করে কে এলকে মেরেছে। ব্রেনার যাতে সন্দেহ না করে এই জন্য 2 নম্বর সাবজেক্ট বলে ওকে আবার কে মারবে, হয়তো এল দৌড়াতে গিয়ে পড়ে আঘাত পেয়েছে। ওর কথা শুনে ব্রেনার বুঝে যায় ওই এলকে মেরেছে। তাই সে 2 নম্বরকে সামনে ডেকে তার গলায় একটা বেল্ট পরিয়ে তাকে টর্চার করে শাস্তি দেয়। শাস্তির পরে সবাই এলের দিকে গরম চোখে দেখতে থাকে। এ সময় হেনরি আবারও এলের কাছে আসে এবং তাকে আলাদা করে নিয়ে যায়। এরপরে এলের সাথে দাবা খেলতে বসে। দাবা খেলার ছলে হেনরি আবারও এলকে ম্যানিপুলেটের চেষ্টা করে। সে ব্রেনার এবং ল্যাবের সব বাচ্চাদের ব্যাপারে এলের মনকে বিষিয়ে দেয়। সে এমনভাবে এলকে বোঝায় যাতে এলের মনে হয় ওরা সবাই এলের শত্রু। এছাড়া হেনরি নিজের দুঃখের কথা বলে এলকে ইমোশনাল করে দেয়। সে এলকে বলে এখানে সবাই জন্তু জানোয়ারদের মতো, শুধুমাত্র একটা সাবজেক্ট ছাড়া আর কিছুই না। ওদেরকে জাস্ট গবেষণার জন্যই আনা হয়েছে। আর ব্রেনার খুব খারাপ মানুষ, সে সবাইকে কষ্ট দেয়। তাই হেনরি এলকে পালিয়ে যাবার পরামর্শ দেয় আর ভরসা দেয় সে এলকে পালাতে হেল্প করবে। এই বলে হেনরি এলকে পালানোর জন্য গেটের একটা এক্সেস কার্ডও দিয়ে দেয়। এলের মনের মধ্যে কোনো প্যাচ ছিল না, তাই সে সহজেই হেনরিকে বিশ্বাস করে ফেলে। এরপরে এল সুযোগ খুঁজতে থাকে। সুযোগ পেয়ে সে গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। সে এক্সেস কার্ড দিয়ে মূল ল্যাবের বাইরে স্টোরেজ রুমে চলে আসে। সেখানে হেনরি আগে থেকে অপেক্ষা করছিল। হেনরি এলকে একটা ম্যানহোল দেখিয়ে সেটার ভেতরে ঢুকতে বলে। এটার ভেতর দিয়ে ল্যাবের বাইরে জঙ্গলে চলে যাওয়া যাবে। এল হেনরিকেও সাথে আসতে বলে, তবে হেনরি জানায় ব্রেনার তার ঘাড়ে একটা চিপ বসিয়ে রেখেছে। এতে সে যেখানেই পালাক না কেন ব্রেনার তাকে খুঁজে পেয়ে যাবে। তাই সে যদি এলের সাথে পালায় তাহলে তার সাথে সাথে এলও ধরা পড়ে যাবে। এটা শুনে এল বলে সে হেনরির ঘাড় থেকে চিপটা বের করে আনতে হেল্প করবে। হেনরি মূলত এটাই চাইছিল। তো এল নিজের পাওয়ার দিয়ে হেনরির ঘাড় থেকে চিপটা বের করে ফেলে। এরপরেই হেনরি একদম মুক্ত হয়ে যায়। মূলত এই চিপটা দিয়েই ব্রেনার হেনরিকে কন্ট্রোলে রেখেছিল। এবার আর ব্রেনার তার ওপরে কন্ট্রোল রাখতে পারবে না। চিপটা বের করার পরেই এল হেনরির আসল রূপটা দেখতে পায়। এই সময় কয়েকজন গার্ড এসে তাদের ঘিরে ধরে। হেনরি এক মুহূর্তের ভেতরে সব গার্ডকে টেলিকাইনেসিস এবং টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে মেরে ফেলে। এরপরে এলকে স্টোরেজ রুমে রেখে বলে হেনরিও এলের মতোই এখানকার গবেষণা প্রজেক্ট ছিল। হেনরি নিজের হাতের ট্যাটুটা এলকে দেখায়। সেখানে 001 লেখা ছিল, অর্থাৎ হেনরি হকিংস ল্যাবের সর্বপ্রথম সাবজেক্ট ছিল।
হেনরি এলকে বলে সে যেন বাইরে পালিয়ে যায়, এখানে হিসাব নিকাশ চুকিয়েও সেও এলের কাছে চলে আসবে। এরপরে এলকে স্টোরেজ রুমে রেখে হেনরি বেরিয়ে যায়। এদিকে ন্যান্সিরা এডির বাড়িতে পৌঁছে দেখে সেখানে সত্যি একটা পোর্টাল আছে। ঠিক ক্রিসি যেখানে মরেছিল সেখানেই পোর্টালটা তৈরি হয়েছিল। ততক্ষণে সেখানে ডাস্টিনেরাও পৌঁছে গিয়েছিল, তাই 2 ডাইমেনশনের মাঝে থেকেও তারা উভয় পক্ষই একে অপরকে দেখতে পাচ্ছিল। ডাস্টিনেরা কাপড় দিয়ে দড়ি বানিয়ে পোর্টালের মাঝে নামিয়ে দেয়। এরপরে তারা একে একে পোর্টাল থেকে বের হয়ে বাস্তব দুনিয়ায় ফিরতে শুরু করে। কিন্তু ন্যান্সি এই সময়ে ভেকনার কবলে পড়ে যায়। ভেকনা ন্যান্সির মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ন্যান্সির পাশে স্টিভও ছিল। সে ন্যান্সিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। ভেকনা ন্যান্সিকে বারবারার কথা মনে করিয়ে দেয়। বারবারার মৃত্যুর জন্য ন্যান্সির ভেতরে অনুশোচনা ছিল। ভেকনা সেই অনুশোচনাটাই কাজে লাগিয়ে ন্যান্সির ওপরে নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। তবে সে ন্যান্সিকে মারতে চায়নি, বরং ন্যান্সি প্রথম ভিক্টর ক্রিলের ঘটনার ব্যাপারে জানতে পেরেছিল। এই জন্য ভেকনা তার প্রতি কিছুটা ফেভার করছিল আর কি। তাছাড়া ন্যান্সি ভেকনার টার্গেটও ছিল না। তো এরপরে ভেকনা ন্যান্সিকে ভিক্টর ক্রিলের লাইফের ফ্ল্যাশব্যাক দেখায়। ভিক্টর তার স্ত্রী এবং 2 ছেলে মেয়েকে নিয়ে নতুন বাড়িতে উঠেছিল। ভিক্টরের ছেলে হেনরির মাঝে ছিল এলের মতো স্পেশাল পাওয়ার, মানে হকিংস ল্যাবে এলের সাথে যে হেনরি ছিল সেই মূলত ভিক্টরের ছেলে। তো হেনরি ছোটবেলাতেই নিজের পাওয়ারের ফিল করতে পেরেছিল। সে যেহেতু সবার চেয়ে আলাদা ছিল, তাই কোনো বাচ্চাদের সাথে মিশতে পারত না। সে নিঃসঙ্গ জীবন কাটাতো। এরই মধ্যে সে বাড়িতে ব্ল্যাক উইডো মাকড়সা খুঁজে পায়। এই ভয়ঙ্কর বিষাক্ত প্রজাতির মাকড়সাকেই সে নিজের বন্ধু বানিয়ে নেয়। তবে সাধারণ জীবনযাপন, প্রতিদিনে বেঁচে থাকার একই রুটিন হেনরির ভালো লাগছিল না। সে প্রায় বাড়ির দেয়ালঘড়ির সামনে দাঁড়িয়ে জীবন নিয়ে ভাবত। এরই মধ্যে একদিন সে খেয়াল করে সে ইচ্ছে মতো ঘড়ির কাঁটা যে কোনো দিকে ঘোরাতে পারছে। এই ঘটনার পরে নিজের পাওয়ারের ব্যাপারে তার অনেক কৌতূহল জন্মায়। তাই এরপর থেকে সে বিভিন্ন প্রাণীর ওপরে নিজের পাওয়ার অ্যাপ্লাই করে, সেগুলোকে খুন করতে শুরু করে। জিনিসটা সে খুব এনজয় করছিল, কিন্তু পরিবার তার কাছে জেলখানার মতো মনে হতো। তাছাড়া বাবা মা তার সত্যিটা জেনে গিয়েছিল। এই জন্য সে একদিন নিজের পরিবারের ওপরই অ্যাটাক করে। শান্তভাবে এক জায়গায় বসেই নিজের মা এবং বোনকে মেরে ফেলে। তবে হেনরি তার বাবা ভিক্টরকে মারতে পারে না, কারণ ভিক্টর এই সময়ে রেডিওতে প্রিয় গানটা শোনায় তার ভেতরে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। ফলে সে হেনরির প্রভাব মুক্ত হয়ে যায়। এ সময় হেনরি নিজের পাওয়ারের অতিরিক্ত ইউজ করায় কোমাতে চলে যায়। আর এই সব খুনগুলোর জন্য ভিক্টর ফেঁসে যায়। কয়েকদিন পরে হেনরির জ্ঞান ফিরলে সে নিজেকে হকিংস ল্যাবে দেখতে পায়। তার সামনে ডক্টর ব্রেনার দাঁড়িয়েছিল। ব্রেনার হেনরিকে দুনিয়ার কাছে মৃত ঘোষণা করে গবেষণা প্রজেক্ট বানিয়ে নেয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, হেনরির সাথে ভেকনার কি কানেকশন? সেটা জানার জন্য আসুন এলের অতীতের স্মৃতি থেকে ঘুরে আসি। তো এলকে স্টোরেজ রুমে রেখে হেনরি ল্যাবের ভেতরে চলে যায়। এলের মনে হচ্ছিল সেখানে খারাপ কিছু ঘটছে, তাই সে না পালিয়ে ল্যাবের ভেতরে চলে আসে। সে দেখে করিডোর জুড়ে লাশের ছড়াছড়ি, গার্ড, স্টাফ, বাচ্চারা সবাই মরে পড়ে আছে। সে ব্রেনারকেও একটা রুমে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে। এরপর সে রংধনু রুমে গিয়ে দেখে হেনরি একজনকে নৃশংসভাবে খুন করছে। এটা দেখে এল ঘাবড়ে পালানোর চেষ্টা করে, তবে হেনরি দরজা বন্ধ করে দেয়। হেনরি বলে সে এলকে মারতে চায় না, সে আর এল একসাথে সবকিছু কন্ট্রোল করতে চায়। সে এলকে নিজের সঙ্গী হিসেবে চুজ করেছে, কারণ এল এদের ভেতরে সবচেয়ে শক্তিশালী। হেনরি জানায় ব্রেনার হেনরিকে এই ল্যাবে আনার পরে তাকে নিয়ে গবেষণা শুরু করে। ব্রেনার হেনরিকে নিয়ন্ত্রণ করতে চাইছিল। যখন ব্রেনার বুঝতে পারে সে হেনরিকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন সে হেনরির মতো আরও মানুষ বানাতে শুরু করে। সেই পরিপ্রেক্ষিতেই মূলত এল সহ বাকি সুপার পাওয়ার সম্পন্ন বাচ্চারা জন্মেছিল। এল নিরীহ মৃত বাচ্চাগুলোর দিকে তাকায় এবং হেনরিকে বলে সে বিশ্বাসঘাতকতা করেছে। সে হেনরিকে সাথ দেবে না বলে তাকে সাইকিক পাওয়ার দিয়ে দেয়ালের ওপরে ছুঁড়ে মারে। এরপরে দুজনের মাঝে সাইকিক পাওয়ারের লড়াই শুরু হয়। হেনরির পাওয়ারের কাছে এল প্রায় হেরেই যাচ্ছিল। তবে এ সময়ে এল নিজের সম্পূর্ণ অতীতকে মনে করতে শুরু করে। অতীতের সমস্ত ঘটনা, যেমন তার জন্মানো, তার মায়ের কাছ থেকে আলাদা করে নেওয়া, এসব মনে করে এলের ভেতরে রাগ জেদের অনুভূতি বেড়ে যায়। সেই সাথে নিজের শক্তিও বেড়ে যায়। এল হেনরির ওপরে এত বেশি পাওয়ার অ্যাপ্লাই করে যে সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হয়। ফলে আপসাইড ডাউন ডাইমেনশনের পোর্টাল খুলে যায় এবং হেনরি আপসাইড ডাউনের মাঝে পড়ে যায়। ম্যাগনেটিক এবং ইলেকট্রিসিটি ফোর্স পাশাপাশি পারিপার্শ্বিক এনার্জির কারণে হেনরির মনুষ্য রূপটা মিউটেন্ট হয়ে মনস্টারের মতো হয়ে যায়। আর এভাবেই হেনরি ভেকনা হয়ে ওঠে।
যাই হোক, এদিকে ভেকনা বা হেনরি ন্যান্সিকেও এই পুরো ঘটনার ফ্ল্যাশব্যাক দেখায়। ন্যান্সি পুরোটা দেখার পরে খুবই ঘাবড়ে যায়। সে পালানোর চেষ্টা করে, তবে ভেকনা তাকে চেয়ারের সাথে আটকে দেয়। এরপরে ন্যান্সিকে বলে, তোমাকে এলের জন্য একটা মেসেজ নিয়ে যেতে হবে। তুমি এখানে এসে যা কিছু জেনেছো ফিরে গিয়ে সবটা এলকে জানাবে। পাশাপাশি ভেকনা কিভাবে এলের ওপরের প্রতিশোধ নেবে, কিভাবে সব ধ্বংস করে দেবে, ন্যান্সিকে সেটারও পূর্বাভাস দেয়। এরপরে সে ন্যান্সিকে নিজের কবল থেকে মুক্ত করে দেয় এবং ন্যান্সি বাস্তব দুনিয়াতে ফিরে আসে। অন্যদিকে জয়েস হপারকে হকিংসের বর্তমান আপডেট জানাচ্ছিল। জয়েস বলে, হপার মরে গেছে ভেবে তার ফিউনারেল পর্যন্ত হয়ে গেছে। হকিংস শহরকে বাঁচানোর জন্য সবাই হপারকে হিরো হিসেবে মানে। তারা কথা বলছিল। অন্যদিকে ডেমোগর্গন তখন খুবই হাইপার হয়েছিল। সেটা খাঁচা থেকে বের হবার পথ খুঁজছিল। অবশেষে সেটা খাঁচার দেয়াল বেয়ে বাইরে বেরিয়ে আসে। হপার, জয়েস, মারে, এনজো কন্ট্রোল রুমে ছিল। তারা সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছিল মনস্টারটা কিভাবে সব গার্ডদের ছিন্নভিন্ন করে ফেলছে। গার্ডেরা ডেমোগর্গনকে অনবরত গুলি চালাতে থাকে, তবে ডেমোগর্গনের চামড়া শক্ত হওয়ায় গুলিতে তার কিছুই হয় না। এ সময় তারা ওপরের ঘর থেকে আরেকটা ডেমোগর্গনের আর্তনাদ শুনতে পায়। এই জন্য হপার ওপরে উঠে দেখে আরেকটা ডেমোগর্গনকে টেবিলে বেঁধে রাখা আছে। ডেমোগর্গনের মুখের ভেতরটা নরম, তাই হপার সেটার মুখের ভেতরে গুলি করে মেরে ফেলে। এরপরে তারা যা দেখে তাতে সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই রুমটাতে অনেকগুলো মৃত ডেমোগর্গন প্রিজার্ভ করে রাখা আছে। তারা একটা বিশেষ কাচের খাঁচা দেখে, যেটার ভেতরে আপসাইড ডাউনের ধুলো বা পার্টিকেল রাখা হয়েছে। সেগুলো টর্নেডোর মতো ঘুরপাক খাচ্ছে। তারা বুঝতে পারে রাশিয়ানরা অনেকদিন ধরেই এগুলো নিয়ে গবেষণা করছে, কিন্তু ওরা ডেমোগর্গন কিভাবে ধরলো সেটাও এক বিস্ময়। যাই হোক, এই সময় এনজো এসে জানায় সে একটা বের হবার পথ পেয়েছে। জেলের ভেতরে একটা ম্যানহোল ছিল। তারা ম্যানহোলের ভেতরে নেমে একটা টানেল পায়। সেই টানেল দিয়ে একদম জেলের বাইরে বেরিয়ে আসে। এরপরে গাড়ি নিয়ে সেখান থেকে ইজিলি পালিয়ে যায়। এদিকে এলের পুরো অতীতের ফ্ল্যাশব্যাক মনে পড়ার পরে তার পাওয়ার আবারও ব্যাক চলে আসে। নিজের পাওয়ারের টেস্ট করতে সে লিকুইডের ভারী ট্যাঙ্কটাকে অনায়াসে হাতের ইশারায় উঠানোর পরে আবারও জায়গা মতো নামিয়ে রাখে। এল ব্রেনারকে জিজ্ঞেস করে হেনরির সাথে তার ওই ঘটনার পরে কি ঘটেছিল। ব্রেনার জানায় হেনরিকে প্রচণ্ড শক্তিতে অ্যাটাক করার ফলে এল কিছুদিনের জন্য কোমায় চলে গিয়েছিল। কোমা থেকে ফিরে আসার পরে এলের পুরনো সব স্মৃতি হারিয়ে যায়। তাই ব্রেনার তাকে আবারও নতুন করে ট্রেনিং দিয়ে নিজের পাওয়ার ইউজ করা শিখিয়েছিল। এল সেদিন নিজের পাওয়ার অতিরিক্ত ইউজ করায় আপসাইড ডাউনের পোর্টালও খুলে গিয়েছিল, আর তার ভেতরেই হেনরি আটকা পড়েছিল। ব্রেনার অনেকবার হেনরিকে ওখানে খোঁজার চেষ্টা করেছে, তবে হেনরিকে পাওয়া যায়নি। ব্রেনার এবং ওয়েন্স এলকে জানায় হেনরি আপসাইড ডাউনে গিয়ে অত্যন্ত শক্তিশালী মনস্টার হয়ে গেছে, আর অলরেডি সে 3 জনকে নিজের শিকার বানিয়ে নিয়েছে। এটা শুনে এল বেশ আতঙ্কিত হয়ে পড়ে। তার বন্ধুরা কে কি পরিস্থিতিতে আছে জানার জন্য সে টেলিপ্যাথি পাওয়ার ইউজ করার সিদ্ধান্ত নেয়। এরপরে পাশের রুমে গিয়ে টেলিপ্যাথি পাওয়ার দিয়ে সবাইকে দেখার চেষ্টা করে। সে প্রথমে ন্যান্সিদের দেখতে পায়। ন্যান্সি সবার কাছে বর্ণনা করে হ্যান্ডি তাকে কি কি দেখিয়েছে। ন্যান্সি দেখেছে হকিংস শহরের গার্ডেরা মরে পড়ে আছে। একটা ভয়ঙ্কর মনস্টার নিজের সৈন্যবাহিনী নিয়ে হকিংসের দিকে এগিয়ে আসছে। ন্যান্সি হকিংস শহরে 4টা পোর্টাল বা গেটও দেখেছে। এই কথার প্রেক্ষিতে ম্যাক্স বলে সে ভিশনে যে দেয়াল ঘড়িটা দেখেছিল সেটাতে 4 বার ঘন্টা বেজেছিল। ন্যান্সি বলে সেও দেয়াল ঘড়িতে 4 বার ঘন্টা বাজতে শুনেছে। এর থেকে তারা বুঝে যায় হেনরি বা ভেকনা মূলত 4টা খুনের মাধ্যমে 4টা গেট খুলতে চেয়েছিল। 4টা গেট খুলতে পারলেই হকিংস শহর এবং আপসাইড ডাউনের মাঝের সমস্ত বাঁধ ভেঙে যাবে, সেই সাথে হেনরিও মুক্ত হয়ে যাবে। তবে সে এখন পর্যন্ত 3টা খুন করতে পেরেছে। সে ম্যাক্সকে খুনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, না হলে তার 4টা খুন কমপ্লিট হয়ে যেত। এই জন্য ভেকনা হয়তো আবারও ম্যাক্সের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে তাকে আবারও হত্যার চেষ্টা করবে। ন্যান্সি জানায় ভেকনার পাওয়ার একদম এলের মতোই। তারা এলের সাথে থেকে যেহেতু এলের সব শক্তি এবং দুর্বলতার ব্যাপারে জানতো, তাই তারা ভেকনাকেও প্রতিহত করার একটা প্ল্যান বানায়। তারা তো অলরেডি ভিক্টরের বাড়িতে গিয়ে জেনে এসেছিল ভেকনা আপসাইড ডাউনে থাকা ভিক্টরের বাড়ির চিলেকোঠাতে বসবাস করছে, কারণ দুনিয়াতে ওটাই তো তার বাড়ি ছিল। তাই তারা আপসাইড ডাউনে ঢুকে যদি ভিক্টরের বাড়িতে যায় তাহলে তারা ভেকনার কাছে পৌঁছাতে পারবে। এবার তারা পর্যাপ্ত অস্ত্রপাতি নিয়েই সেখানে যাবে। এল যখন সাইকিক পাওয়ার ইউজ করে কারো ওপরে আক্রমণ করে
তখন তার দেহটা নিথর হয়ে যায়। তাই সেম ব্যাপার হয়তো ভেগনার সাথেও ঘটে। তাই ভেগনা যখন সাইকিক পাওয়ারের ইউজ করবে তখন তার দেহটা অরক্ষিত হয়ে যাবে। এই সুযোগে তারা ভেগনাকে অ্যাটাক করে মেরে ফেলবে। কিন্তু সমস্যা হলো ভেগনার কাছে পৌঁছাতে হলে আগে তার ফ্লাইং মনস্টারদের সাথে লড়াই করতে হবে। তাছাড়া ভেগনাকে তারা তখনই মারতে পারবে যখন সে নিজের সাইকিক পাওয়ার ইউজ করার অবস্থায় থাকবে। ম্যাক্স জানায় সে যেহেতু ভেগনা টার্গেট তাই সে ভেগনাকে ব্যস্ত রাখবে যাতে বাকিরা তাকে মারার সুযোগ পেয়ে যায়। এল এতক্ষণ নিজের সাইকিক ভিশনের মাধ্যমে এদের সবার কথাবার্তা শুনছিল। এতে সে বুঝতে পারে তার বন্ধুরা সবাই কতটা বিপদে আছে। সে রুমের বাইরে এসে ওয়েন্সকে জানায় তার বন্ধুরা বিপদে আছে, ওরা ভেগনাকে অ্যাটাক করার প্ল্যান করছে। তাই ওরা বোকামি করার আগেই এলকে সেখানে যেতে হবে। ওয়েন্স এলকে বোঝায় সে লোক পাঠিয়ে ওদেরকে সেফটি দেবার ব্যবস্থা করবে। পাশ থেকে ব্রেনার এসে বলে এল এখনই ল্যাবের বাইরে যেতে পারবে না, এলের এখনও অনেক কিছু শেখা বাকি। হেনরি যখন কাউকে হত্যা করে তখন সে ওই মানুষটার সাইকিক পাওয়ার এবং তার সমস্ত স্মৃতিও চুষে নেয়। তাই এখন হয়তো সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এল ওর সাথে লড়াইয়ের জন্য এখনও প্রস্তুত না, তবে এল জানায় তার যতটুকু পাওয়ার আছে তাই দিয়ে লড়াই করবে। ওয়েন্সও এলকে সমর্থন দিয়ে বলে এল একটু আগেই 10,000 পাউন্ডের পানির ট্যাঙ্কে তুলেছিল, তাই ওর মাঝে যথেষ্ট শক্তি রয়েছে। হেনরি আরও বড় কোনো অঘটন ঘটানোর আগেই তাকে থামানো উচিত। তাই ব্রেনারের নির্দেশ অমান্য করে ওয়েন্স এলকে রেডি হয়ে নিতে বলে। তারা এখনই হকিংসে ফিরে যাবে। তবে ব্রেনার তো এটা হতে দেবে না, তাই সে প্রথমে ওয়েন্সকে বন্দি করে। এরপরে এলকে ল্যাব টেস্টের রুমে আটকে বলে এলের শক্তির কাছে তারা কিছুই না, এই জন্য সে ওয়েন্সকে বন্দি বানিয়ে রেখেছে। এল যদি এখান থেকে যাবার চেষ্টা করে তাহলে গার্ডেরা ওয়েন্সকে মেরে ফেলবে। এল এবার খুব রেগে যায়। সে ব্রেনারের কুকীর্তিগুলো তুলে ধরে। সে কিভাবে এলের মাকে ইলেকট্রিক শক দিয়ে অত্যাচার করেছিল, কিভাবে ল্যাবের শিশুগুলোকে অত্যাচার করত। ব্রেনারের জন্যই হেনরি মনস্টার ভেগনাতে পরিণত হয়েছিল। ব্রেনার হেনরিকে আটকে রাখার চেষ্টা করত বলেই সে ওই দিন ল্যাবে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এল ব্রেনারের হুমকিকে পাত্তা না দিয়ে বলে সে এখন ওয়েন্সকে নিয়ে বেরিয়ে যাবে। ব্রেনার যদি বাধা দেবার চেষ্টা করে তবে সে ব্রেনারকেও মেরে ফেলবে। এই বলে এল নিজের পাওয়ার দিয়ে দরজাটা ভেঙে ফেলে। এই সময় আচমকা পেছন থেকে ব্রেনার এলের ঘাড়ে চেতনানাশক ইঞ্জেকশন পুশ করে দেয়। এল ঘুরে দাঁড়িয়ে ব্রেনারকে আছাড় মেরে ফেলে দেয়। এরপরে তাকে ট্যাঙ্কের সাথে চেপে ধরে, কিন্তু ড্রাগের প্রভাবে এল সেন্সলেস হয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পরে এল জ্ঞান ফিরে দেখে ব্রেনার তার ঘাড়ে একটা বেল্ট পরিয়ে রেখেছে। এই বেল্টের কারণে এল এখন ব্রেনারের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এরই মধ্যে আরেক ঝামেলা বেঁধে যায়। মিলিটারি জেনারেল সুলিভান ওয়েন্সের একজন এজেন্টকে ধরে তাকে অনেক টর্চারের পরে এই ল্যাবের ব্যাপারে জেনে গিয়েছে। সুলিভানের ভুল ধারণা ছিল হকিং শহরে ঘটা মৃত্যুগুলোর জন্য এল দায়ী। তাই সে মিলিটারি ফোর্স নিয়ে এলকে মারতে ল্যাবে চলে আসে। তারা ল্যাবের সদর দরজা ব্লাস্ট করে উড়িয়ে দেয় এবং ভেতরে ঢুকে যায়। ব্রেনারের লোকদের সাথে মিলিটারিদের গোলাগুলি শুরু হয়। এই সুযোগে ব্রেনার এলকে কোলে তুলে নিয়ে আরেক পথ দিয়ে বাইরে চলে আসে। তবে বাইরে একদল মিলিটারি হেলিকপ্টার দিয়ে নজরদারি করছিল। একজন মিলিটারি হেলিকপ্টার থেকে ব্রেনারকে কয়েকটা গুলি করে। তবুও ব্রেনার নিজের সর্বোচ্চটা দিয়ে এলকে প্রোটেক্ট করার চেষ্টা করে। শেষ পর্যন্ত ব্রেনার গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখনও সে এলের দিকেই খেয়াল রাখে। এল উঠে দাঁড়িয়ে নিজের পাওয়ার ইউজ করে হেলিকপ্টারকে চক্কর কাটিয়ে বিধ্বস্ত করে দেয়। এদিকে আবার ততক্ষণে মাইকেরা সুজির দেওয়া অ্যাড্রেস ট্র্যাক করে ল্যাবের কাছে চলে আসে। মাইক আর এল একে অপরকে দেখে জড়িয়ে ধরে। ব্রেনার তখনও বেঁচে ছিল। সে রিমোট চেপে এলের গলা থেকে বেল্টটা খুলে ফেলে। এল ব্রেনারের কাছে গেলে ব্রেনার বলে আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি যা কিছু করেছি সব তোমার জন্যই। আমি তোমাকে সবসময় নিজের সন্তানের মতো লালন পালন করতে চেয়েছি, তাই তুমি এটা মেনে নাও। আমি যা কিছুই করেছি তোমার ভালোর জন্যই করেছি। এল ব্রেনারের কথার কোনো উত্তর দেয় না। সে ব্রেনারকে বিদায় জানিয়ে মাইকদের সাথে গাড়িতে চড়ে সেখান থেকে চলে যায়। সুলিভান যতক্ষণে ল্যাব থেকে বের হয় ততক্ষণে তারা অনেকটাই দূরে চলে গিয়েছিল। যাবার পথে এল সবাইকে বলে তাদের দ্রুত হকিং শহরে যেতে হবে, না হলে সবাই মারা যাবে। এদিকে স্টিভেরা ভিক্টরের বাড়ির সামনে চলে যায়। এরপরে তারা ম্যাক্স, লুকাস এবং এরিকাকে সেখানে নামিয়ে দেয় যাতে তারা চিলেকোঠায় গিয়ে ভেগনাকে ব্যস্ত রাখতে পারে। আর ডাস্টিন, স্টিভ, ন্যান্সি, রবিন এবং এডি আপসাইড ডাউনের কোনো পোর্টালের উদ্দেশ্যে চলে যায় যাতে আপসাইড ডাউনে গিয়ে তারা ভেগনাকে মারতে পারে। তো আপসাইড ডাউনে ঢোকার আগে তারা আরেকবার প্ল্যানটা ঝালাই করে নেয়।
এডি আর ডাস্টিন ফ্লাইং মনস্টারগুলোকে ব্যস্ত রাখবে। এই সুযোগে ন্যান্সি, রবিন এবং স্টিভ ভেগনার ডেরার কাছে যাবে। তারা ফাইটের জন্য প্রস্তুত হয়ে এরিকাকে সিগন্যাল দেবে। এরিকা তখন ম্যাক্সকে সিগন্যাল দেবে। সিগন্যাল পেলে ম্যাক্স ভেগনাকে ম্যানুপুলেট করবে যাতে ভেগনা ম্যাক্সকে অ্যাটাক করে। ম্যাক্সকে অ্যাটাকের সময়ে ভেগনা অনেকটা কোমার মতো অবস্থায় থাকবে। এই সুযোগে তারা ভেগনাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে। ন্যান্সি সবাইকে সতর্ক করে দেয় এক গ্রুপ অন্য গ্রুপের কাছে সিগন্যাল না পাওয়া পর্যন্ত যেন কোনো স্টেপ না নেয়। তো এরপরে তারা এডির বাড়ির পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে নেমে যায় এবং নিজেদের পজিশনে চলে যায়। এদিকে এলেরা হকিং শহর থেকে অনেক দূরে ছিল। তারা হকিংসে পৌঁছাতে সব শেষ হয়ে যাবে। তারা ম্যাক্সকেও আর বাঁচাতে পারবে না। তবে এল এ সময় একটা বুদ্ধি বের করে। তার খেয়াল হয় সে একবার ড্রিম সার্কেল ইউজ করে নিজের মায়ের মস্তিষ্কে ঢুকেছিল। এছাড়া গত সিজনে সে বিলির মস্তিষ্কে ঢুকেও তার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিয়েছিল। তাই বলা চলে সেও ভেগনার মতো মানুষের মস্তিষ্কের মাঝে ঢুকতে পারে। তাই সে এখান থেকেই টেলিপ্যাথি পাওয়ার ইউজ করে ম্যাক্সের মস্তিষ্কে ঢুকবে। ম্যাক্সের মস্তিষ্কের সাথে ওই সময় যেহেতু ভেগনা কানেক্টেড হয়ে থাকবে, তাই এল ম্যাক্সের মাধ্যমে ভেগনার মুখোমুখি হবে। তারপরে তার এবং ভেগনার মাঝে লড়াই শুরু হবে। যদিও পুরোটাই ঘটবে তাদের সাইকিক পাওয়ারের মাধ্যমে। তবে কনসেন্ট্রেট করার জন্য এলের ল্যাবের বিশেষ লিকুইডের প্রয়োজন। এখানে তো তারা ওই লিকুইডের সলিউশন পাবে না। তাই এল এমন একটা জায়গায় যেতে চায় যেখানে প্রচুর লবণ মেশানো পানি আছে। আর্গাইল জানায় সে এরকম একটা জায়গা চেনে। এই বলে সে ওদেরকে একটা পিৎজা বার্গে নিয়ে যায়। এটা আর্গাইলের এক বন্ধুর দোকান। সেখানে যেসব জিনিসপত্র ছিল তাই দিয়ে তারা একটা বাথটাব বানিয়ে ফেলে। এরপরে কয়েক বস্তা লবণ ঢেলে দেয়। এল এই বাথটাবে শুয়ে নিজের সাইকিক পাওয়ারের ওপরে কনসেন্ট্রেট করতে পারবে। অন্যদিকে হপারেরা ইউরিকে হোস্টেস বানিয়ে তার ডেরায় নিয়ে যায়। সেখানে একটা হেলিকপ্টার ছিল। হেলিকপ্টারে করে তারা হকিংসে ফিরতে চাইছিল। ইউরি ছাড়া যেহেতু আর কেউই প্লেন চালাতে পারতো না, এই জন্য তারা ইউরিকে ধরে এনেছিল। কিন্তু ইউরি হেলিকপ্টারটা চালুই করতে পারছিল না। তাছাড়া তারা আমেরিকা সীমান্তে হেলিকপ্টার নিয়ে ঢুকলে ডিফেন্স মিলিটারিরা গুলি চালাবে। এই জন্য হপার আমেরিকায় ফোন করে যাতে ডক্টর ওয়েন্সের মাধ্যমে সব সেটেল করা যায়। কিন্তু হপার বেঁচে আছে এই কথাটা কেউ বিশ্বাস করছিল না। তার উপর আবার ওয়েন্সেরও কোনো ট্রেস নেই, কারণ ওয়েন্স ল্যাবে মিলিটারির হাতে ধরা পড়েছিল। তবে হপার জানতে পারে ওয়েন্স, ব্রেনার এবং এল একসাথে মিসিং হয়েছে। এটা শোনার পরে হপার বুঝে যায় এল আবারও আপসাইড ডাউনে কোনো মনস্টারের সাথে লড়াই করছে। এতে হপার টেনশনে পড়ে যায়। তবে জয়েস এ সময় একটা খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া দেয়। আপসাইড ডাউনের সব প্রাণী, ধুলোবালি সমস্ত কিছুই একটা অন্যটার সাথে কানেক্টেড। আর রাশিয়ার জেলখানার ল্যাবে যেহেতু বেশ কয়েকটা ডেমোগরগান এবং আপসাইড ডাউনের পার্টিকেল স্টোরেজ করে রাখা আছে, তাই তারা যদি সেগুলোকে মেরে ফেলে তাহলে এলেরা যে মনস্টারের সাথে লড়াই করছে সেটার ওপরও প্রভাব ফেলবে। যেহেতু সবগুলো একে অন্যের সাথে মেন্টালি কানেক্টেড, তাই তারা এখান থেকেও বাচ্চাদের হেল্প করতে পারবে। কিন্তু এর জন্য তো তাদের আবারও জেলে ফিরে যেতে হবে। আগেরবার তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাই আবারও ওই জেলে ফিরে যাওয়া মানে লাইফ রিস্কে ফেলা। তবু হপার এবং জয়েস সেখানে যাবার সিদ্ধান্ত নেয়। এরা যেহেতু যাবার সিদ্ধান্ত নিয়েই নেয়, তাই বিবেকের খাতিরে বাকিরাও ওদেরকে সঙ্গ দেয়। এরপরে হপার, জয়েস এবং মারে বেরিয়ে পড়ে। এনজো এবং ইউরি হেলিকপ্টারের কাছে যায় যাতে ওরা ঠিক সময়ে বাকিদেরকে হেলিকপ্টার নিয়ে গিয়ে রেস্কিউ করতে পারে। তো হপারেরা জেলের কাছাকাছি গিয়ে দেখে সব ফাঁকা হয়ে আছে, কোনো গার্ড দেখা যাচ্ছে না। দূর থেকে হপার দেখতে পায় জেলের ভেতরে গোলাগুলি চলছে। তারা জেলে ঢোকার জন্য আবারও ম্যানহোলটা ইউজ করে। তারা তিনজনে ম্যানহোলের ভেতরে ঢুকে যায়। তারপরে তারা ল্যাবে ঢুকে দেখে সবাই মরে পড়ে আছে। একটা গার্ড মুমূর্ষু অবস্থায় পড়েছিল। হপার তাকে জিজ্ঞেস করে এখানে কি ঘটেছে। গার্ড জানায় মনস্টারটা ল্যাবে ঢুকে পড়েছিল। গার্ডেরা সেটাকে গুলি করার সময়ে ট্যাঙ্ক ব্লাস্ট করে অনেকেই মরে গেছে। সেই সাথে স্টোরেজ করে রাখা পার্টিকেলের অংশগুলো বেরিয়ে মনস্টারগুলোর মাঝে ঢুকে গেছে। অর্থাৎ মনস্টারগুলো এখন আগের চেয়েও শক্তিশালী হয়ে গেছে। এদিকে এডি এবং ডাস্টিন ফ্লাইং মনস্টারদের ব্যস্ত রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা একটা ঘরে অস্ত্রপাতি নিয়ে ঢোকে। এডি একটা গিটার পায়। এখানে সে গিটার পাবে ভাবতেও পারেনি। সে গিটারটা নিজের সাথে নিয়ে নেয়। ন্যান্সি, স্টিভ এবং রবিন ভেগনার ডেরার কাছে পৌঁছানোর পরে লাইটের মাধ্যমে এরিকাকে সিগন্যাল দেয়। এরিকা বাইরে সিগন্যালের অপেক্ষা করছিল। সে টর্চ লাইট মেরে লুকাসকে সিগন্যাল দেয়। লুকাস আর ম্যাক্স একসাথেই বসেছিল। লুকাস ম্যাক্সকে অ্যালার্ট করে দেয় তার এবার রেডি হতে হবে। তো ম্যাক্স এবং লুকাস এবার ভিক্টরের বাড়ির চিলে কোঠায় যায়। এরপরে ম্যাক্স ভেগনাকে ডাকতে শুরু করে। ততক্ষণে আবার এলো ড্রিম সার্কেলের মাধ্যমে ম্যাক্সের কাছে পৌঁছে গিয়েছিল।
সে ম্যাক্সকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পারছিল। তো ভেকনা যাতে ম্যাক্সের দুর্বল স্মৃতিকে সহজে অ্যাটাক করতে না পারে এই জন্য সে মিথ্যা করে বানিয়ে বানিয়ে বলে, বিলিকে আমি একদমই পছন্দ করতাম না, ও ভাই নামের কলঙ্ক, ও আমাকে অনেক প্যারা দিত, তাই আমি চাইতাম ও মরে যাক। তাই সেদিন যখন মনস্টার ওকে মারছিল আমি চুপচাপ দাঁড়িয়ে এনজয় করছিলাম। এই সময় পাশ থেকে লুকাস বলে ওঠে, তুই যা বলছিস এগুলো কি সত্যি? তুই এত খারাপ? বিলির জায়গায় আমি থাকলেও কি তুই একই কথা বলতিস? লুকাসের এ সময়ে আওয়াজ করার কথা না, তবুও সে কথা বলছে দেখে ম্যাক্স অবাক হয়। সে লুকাসকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে দেখে এটা আসলে লুকাস না, বরং লুকাসের রূপ ধরে ভেকনা তার সাথে কথা বলছে। আর তখনই ভেকনা ম্যাক্সের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। ভেকনা মানসিকভাবে ম্যাক্সকে ড্রিম সার্কেলে নিয়ে আসে, ফলে বাস্তবের ম্যাক্সের চোখ সাদা হয়ে যায় এবং শরীরটা পাথরের মতো হয়ে যায়। তবে ভেকনা পুরোপুরি ম্যাক্সের ওপরে কন্ট্রোল নিতে পারে না। ড্রিম সার্কেলে ম্যাক্স ভেকনাকে আঘাত করে পালানোর চেষ্টা করে, কারণ ম্যাক্স তো আগে থেকেই প্রস্তুত ছিল, তাই এরকম পরিস্থিতির প্রস্তুতি সে নিয়ে রেখেছিল। আসল লুকাস ম্যাক্সকে ডাকার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স সাড়া দেয় না। লুকাস দ্রুত লাইট মেরে এরিকাকে সিগন্যাল দেয়। এরিকাও ডাস্টিন এবং এডিকে সিগন্যাল দেয় যাতে তারা নিজেদের কাজ শুরু করতে পারে। এডি এবার গিটারটা নিয়ে আয়ুব বাচ্চুর মতো গিটার বাজাতে শুরু করে। গিটারের আওয়াজ পেয়ে ফ্লাইং মনস্টাররা সব তাদের দিকে আসতে শুরু করে। এই সুযোগে ন্যান্সিরা আপসাইড ডাউনে ভিক্টরের বাড়ির ভেতরে ঢুকে যায়। এডি এবং জাস্টিন আগেই নিজেদের প্রতিরোধ ব্যবস্থা করে রেখেছিল, তাই মনস্টারগুলো তাদেরকে ধরে ফেলার আগেই তারা আপসাইড ডাউনে থাকা এডির বাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। এল নিজের সাইকিক পাওয়ার দিয়ে ম্যাক্সকে দেখছিল। সে ম্যাক্সের মস্তিষ্কে ঢোকার জন্য তার হাত টাচ করে। এরপর সে ম্যাক্সের অতীতের সব স্মৃতিগুলো দেখতে শুরু করে। তারপরে এল ম্যাক্সের অতীতের একটা সুন্দর স্মৃতিতে পৌঁছে যায়। সে এমন একটা জায়গায় পৌঁছে সেখানে অনেকে স্কেটিং করছিল। এল সেখানে কিছুক্ষণ খোঁজার পরে ম্যাক্সকে পেয়ে যায়, কিন্তু ম্যাক্স এলের কথা শুনতে পাচ্ছিল না। এতে এল বুঝে যায় এখানে কোনো গড়বড় হয়েছে। সে ম্যাক্সের স্মৃতির ভেতরে আরেকটা স্মৃতিতে ঢুকে পড়েছে। মানে ধরেন আপনি পহেলা বৈশাখে রমনার বটমূলের অনুষ্ঠানে গেলেন, সেখানে গিয়ে স্মৃতিচারণ করলেন আগের বছরের কিংবা তারও আগের বছরের অনুষ্ঠানটা কেমন ছিল। তাহলে এটা আপনার স্মৃতির মাঝের আরেক স্মৃতি হয়ে গেল। ম্যাক্সের সাথেও তখন এরকমই ঘটছিল। এল ম্যাক্সের অতীতের যে দিনটার স্মৃতিতে ঢুকেছিল ওই দিনও মূলত স্নো ফেস্টিভ্যাল ছিল। ম্যাক্স সে ফেস্টিভ্যালে বসে আরও কয়েক বছর আগের স্নো ফেস্টিভ্যালে স্কেটিং করার স্মৃতিটা নিয়ে ভাবছিল। তাই এল ম্যাক্সের ওই সময়ের স্মৃতিতে না গিয়ে আরও আগের স্মৃতিতে পৌঁছে গিয়েছিল। তাই সে ড্রিম সার্কেলে আর ম্যাক্সকে খুঁজে পায় না। এদিকে ডাস্টিন আর এডি ফ্লাইং মনস্টারদের খেপিয়ে দিয়ে আপসাইড ডাউনে এডির বাড়ির ভেতরে লুকিয়েছিল, কিন্তু মনস্টারগুলো অতিরিক্ত হাইপার হয়েছিল। হঠাৎ সিলিংয়ের একটা ভেন্টিলেটর দিয়ে সেগুলো ঢুকতে শুরু করে। দুজনে মিলে বর্ষা দিয়ে কোনো রকমে সেগুলোকে মেরে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে ন্যান্সিরাও আরেকটা বিপদে পড়ে যায়। তারা শেকড়গুলোকে এড়িয়ে খুব সাবধানে এগোচ্ছিল, কারণ এই শেকড়গুলো জীবন্ত এবং সেগুলো ভেকনার সাথে কানেক্টেড। এগুলোর কোনোটাতে টাচ লাগা মানেই ভেকনা সিগন্যাল পেয়ে যাবে। তো তারা ভেকনার কাছে যাবার জন্য সিঁড়ি বেয়ে উঠছিল। এই সময় ভূমিকম্প শুরু হয়, ফলে রবিনের পা একটা শেকড়ে পড়ে যায়। এতে শেকড়টা তাকে জড়িয়ে ধরে। এরপরে আরও অনেকগুলো শেকড় তাকে চারিদিক থেকে জড়িয়ে ধরে। ন্যান্সি আর স্টিভ তাকে বাঁচানোর চেষ্টা করলে শেকড়গুলো তাদেরও ডিটেক্ট করে ফেলে, ফলে তাদেরকেও শেকড়ে চারিদিক থেকে জড়িয়ে ধরে আটকে ফেলে। আরেকদিকে হপার, জয়েস এবং মারে কন্ট্রোল রুমের সিসিটিভি ফুটেজে ডেমোগর্গন মনস্টারদের পজিশন দেখে নেয়। এরপরে তারা এদের ভেতর থেকে একটা ডেমোগর্গনকে টার্গেট করে, কারণ সেটা ওই সময়ে একা একা শিকার করছিল। তাই হপার সেখানে গিয়ে শীষ বাজিয়ে ডেমোগর্গনের দৃষ্টি আকর্ষণ করে। এরপরে সেটাকে টেনে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে। তারা সব ডেমোগর্গনকে ওখানে এনে আগুন জ্বালিয়ে মেরে ফেলতে চাইছিল। এদিকে ডাস্টিন এবং এডি মিলে ভেন্টিলেটরের মুখটা বন্ধ করে দেয়, কিন্তু অন্যান্য ভেন্টিলেটর দিয়ে মনস্টারগুলো ঢুকতে শুরু করে। তাই মৃত্যু থেকে বাঁচতে দুজনে আপসাইড ডাউন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। ডাস্টিন প্রথমে পোর্টাল বেয়ে বাস্তব দুনিয়ায় বেরিয়ে আসে, কিন্তু এডি দড়ি বেয়ে ওঠার সময় দেখে সে উপরে উঠে গেলেও মনস্টারগুলো তাকে ধাওয়া করে আপসাইড ডাউন থেকে বাস্তব দুনিয়ায় চলে আসবে। তখন অসংখ্য মানুষ বিপদে পড়ে যাবে। তাই সে একটা সুইসাইডার সিদ্ধান্ত নেয়। সে দড়ি বেয়ে ওঠার বদলে নিচে নেমে যায়। এরপরে পোর্টালের সাথে ঝোলা দড়িটা কেটে দেয়। ডাস্টিন এডিকে এমনটা করতে বারণ করে, তবুও সবাইকে বাঁচানোর জন্য এডি নিজেকে স্যাক্রিফাইসের সিদ্ধান্ত নেয়। তার এখনও আরও কিছুক্ষণ মনস্টারগুলোকে ব্যস্ত রাখা লাগবে। তাই এডি একটা সাইকেল নিয়ে আপসাইড ডাউনের রাস্তায় পালিয়ে যায়। মনস্টারগুলো তাকে ধাওয়া করতে থাকে। এডি মূলত সেগুলোকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছিল।
নিরাপদ দূরত্বে গিয়ে এডি থেমে যায়। সে সারা জীবন বিপদ দেখলেই পালিয়ে যেত, তবে এই প্রথমবার সে বিপদের মুখোমুখি লড়াই করার জন্য দাঁড়ায়। এডিকে বিপদে দেখে ডাস্টিন হাত গুটিয়ে বসে থাকতে পারে না, তাই সেও আবারও পোর্টালের ভেতরে ঝাঁপ দিয়ে আপসাইড ডাউনে নেমে আসে। এরপরে বাইরে এসে দেখে এক ঝাঁক ফ্লাইং মনস্টার এডিকে চারিদিক থেকে ঘিরে ধরে আছে। এডি বীরের মতো প্রাণপণে সেগুলোর সাথে যুদ্ধ করছে। অন্যদিকে ম্যাক্স ভেকনার কাছ থেকে বাঁচতে একটা অডিটোরিয়ামে লুকিয়েছিল, কিন্তু ভেকনা সেখানেও চলে আসে। ভেকনা বলে, তোমরা নিজেদের অনেক চালাক ভাবো, তাই না? তোমরা কি প্ল্যান প্রোগ্রাম করেছো আমি সবই জানি। তুমি যতই চালাকি করো না কেন আমার কাছ থেকে পালাতে পারবে না। তোমার বন্ধুরা অলরেডি মৃত্যুর অপেক্ষায় মুহূর্ত গুনছে, আর এখন তোমারও সময় হয়ে গেছে। এরই মধ্যে আবার আরেকটা ঝামেলা হয়ে যায়। ম্যাক্স আর লুকাস বাস্তব দুনিয়ায় যেখানে ছিল সেখানে আবার জেসন চলে আসে। জেসন ম্যাক্সের অবস্থা দেখে ভাবে লুকাস তাকে কোনো কালো জাদু করেছে, তাই সে লুকাসের দিকে গান পয়েন্ট করে ম্যাক্সকে জাগাতে বলে। লুকাস তাকে বোঝানোর চেষ্টা করে ম্যাক্সকে জাগানোর চেষ্টা করলে তারা সবাই মরে যাবে, এমনকি এই দুনিয়ারও কোনো অস্তিত্ব থাকবে না আর। তবে জেসন এসব বোঝার মতো অবস্থায় ছিল না। সে ম্যাক্সকে জাগানোর জন্য জোরাজুরি শুরু করে, তাই লুকাস এবার তার সাথে হাতাহাতি শুরু করে দেয় এবং এক পর্যায়ে জেসনকে আটকে দেয়। অন্যদিকে ড্রিম সার্কেলে ভেকনা ততক্ষণে ম্যাক্সকে চেপে ধরেছিল। সে ম্যাক্সের সাইকিক ক্ষমতা কেড়ে নিতে যাচ্ছিল। এই সময় সেম ড্রিম সার্কেলে এলও ঢুকে পড়ে। এরপর সে নিজের পাওয়ার দিয়ে ভেকনাকে ম্যাক্সের কাছ থেকে সরিয়ে দেয় এবং তাকে তুলে আছাড় মারে। ভেকনা আবারও উঠে দাঁড়ালে এল বলে, যদি ম্যাক্সের গায়ে হাত দাও তাহলে আমি আবারও তোমাকে মেরে ফেলবো। এল হেনরিকে আপসাইড ডাউনে পাঠিয়ে দিয়েছিল বলে হেনরি ভেকনা মনস্টারে পরিণত হয়েছে, তাই হেনরি অপেক্ষায় ছিল কবে এলের ওপরে প্রতিশোধ নেবে। অবশেষে এলকে সামনে পেয়ে সে উৎসুক হয়ে বলে, খেলা হবে, খেলা হবে। তুই তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আয়, আমরা খেলবো। এরপরে ভেকনা টেলিকাইনেসিস পাওয়ার ইউজ করে আবর্জনা দিয়ে এলকে আঘাত করে। এই কয় বছরে ভেকনা অনেক শক্তিশালী হয়ে উঠেছিল, তাই এল ভেকনার সাথে পেরে ওঠে না। ভেকনা এলকে কয়েকবার তুলে আছাড় মারে। ম্যাক্স বাধা দিতে আসলে সে ম্যাক্সকেও আছাড় মেরে ফেলে দেয়। এরপরে ভেকনা এলকে আপসাইড ডাউনের মাঝে ছুঁড়ে মারে, তারপরে তাকে শেকড় দিয়ে বেঁধে ফেলে। এল ভেকনার সামনে একদম শক্তিহীন হয়ে পড়ে। সে অন্যদের বাঁচানো তো দূরে থাক, নিজেকেও প্রোটেক্ট করতে পারছিল না। এল ভেকনাকে বোঝানোর চেষ্টা করে, তোমার কোনো দোষ ছিল না, ডক্টর ব্রেনার তোমার এই পরিণতির জন্য দায়ী, সেই তোমাকে মনস্টার বানিয়েছে। তবে ভেকনা বলে, ডক্টর ব্রেনার না, বরং এলই তার মনস্টার হবার জন্য দায়ী। এল যখন হেনরিকে আপসাইড ডাউনে পাঠিয়ে দিয়েছিল তখন হেনরির মনে হয়েছিল সে নরকের মাঝে এসে পড়েছে, তবে শীঘ্রই সে বুঝতে পারে এটাই তার জন্য পাওয়ার হাউস হতে চলেছে। সে আপসাইড ডাউনের ভয়ঙ্কর ধুলো বা পার্টিকেলগুলোকে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারছিল। হেনরির পছন্দের প্রাণী ছিল ব্ল্যাক উইডো মাকড়সা, তাই সে পার্টিকেলগুলোকে মাকড়সার আকৃতিতে রূপ দেয় আর সেটার 4টা পায়ের সৃষ্টি করে। এই 4টা পায়ের নিচে একটা করে গেট হবে, যে গেট আপসাইড ডাউন এবং দুনিয়ার মাঝের ডাইমেনশন ভেঙে দেবে। তো হেনরি আপসাইড ডাউনে আটকা পড়েছিল বলে সে কিছুই করতে পারছিল না। এরপরে একদিন ডক্টর ব্রেনার এলকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সময়ে এল ভুলে আপসাইড ডাউনে চলে আসে এবং মনস্টারের মুখোমুখি হয়। সেদিন এল আতঙ্কে ভয়ে নিজের পাওয়ারের অতিরিক্ত ইউজ করে ফেলে, যার কারণে আপসাইড ডাউনের পোর্টাল ভেঙে যায়। ফলে ভেকনা নিজের কন্ট্রোলে থাকা ডেমোগর্গন মনস্টারদের পাঠিয়ে দেয়। তবে এল আবারও আপসাইড ডাউনের পোর্টালটা বন্ধ করে দিলে ভেকনা ভেতরে আটকা পড়ে, কিন্তু পরবর্তীতে রাশিয়ানরা আবারও আপসাইড ডাউনের পোর্টাল খুলে দেয়। তাই এবার ভেকনা মাইন্ড ফ্লেয়ার মনস্টারের সৃষ্টি করে, কিন্তু সেবারও এল এবং বাকিরা মিলে মাইন্ড ফ্লেয়ারকে হারিয়ে দেয়। তাই শেষ পর্যন্ত ভেকনা নিজেই গেম খেলতে নেমে গেছে। তো যাই হোক, ভেকনা অলরেডি 3 জনকে খুন করে 3টা গেট খুলে দিয়েছে। এখন শুধুমাত্র ম্যাক্সকে মারলে 4 নম্বর গেটটাও খুলে যাবে। তাই এলের সামনেই সে ম্যাক্সকে নিজের পাওয়ার দিয়ে শূন্যে ভাসিয়ে তোলে। এরপরে তার হাত পা ভাঙতে শুরু করে। এল এই দৃশ্য দেখে সহ্য করতে পারছিল না। বাস্তব দুনিয়াতে এলের আসল শরীরের মুভমেন্ট দেখে মাইকেরা বুঝে যায় এল বিপদে আছে। তাই এলকে অনুপ্রেরণা দিতে মাইক বলে সে এলকে ভালোবাসে, সে সবসময় এলের পাশে থাকবে। মাইক এলের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। এতে এল অনুপ্রেরণা পেয়ে আবারও নিজের পাওয়ারকে রিজেনারেট করতে শুরু করে এবং ভেকনার শেকড় খুলে নিজেকে মুক্ত করে। ভেকনা ততক্ষণে ম্যাক্সের হাত পা ভেঙে দিয়েছিল। তবে ম্যাক্সের ঘাড়টা ভেঙে দেবার আগেই এল ভেকনাকে ম্যাক্সের কাছ থেকে ঝাটকা দিয়ে সরিয়ে দেয় এবং আছাড় মারে। এদিকে আবার হপার
ডেমোগর্গনকে নির্দিষ্ট জায়গায় আনতে গিয়ে সেটার কাছে ধরা পড়ে যায়। তবে জয়েস একটা ইলেকট্রিক শক স্টিক দিয়ে ডেমোগর্গনকে সরিয়ে হপারকে বাঁচিয়ে নেয়। এরপরে দুজনে দৌড়ে সেফ জায়গায় চলে যায়, আর যতগুলো ডেমোগর্গন আশেপাশে ছিল সবগুলি নির্দিষ্ট জায়গায় চলে আসে। ওপরের তলায় মারে একটা ফ্লেম থ্রোয়ার নিয়ে রেডি হয়েছিল। সবগুলো ডেমোগর্গন এক জায়গা হতেই সে ফ্লেম থ্রোয়ারের আগুনে প্রায় সবগুলোকে পুড়িয়ে মেরে ফেলে। আর আপসাইড ডাউনের সমস্ত প্রাণী যেহেতু ভেকনার সাথে কানেক্টেড ছিল, তাই ডেমোগর্গনগুলো আগুনে পোড়াতে ভেকনার ওপরেও আগুনের প্রভাব পড়ছিল। এতে ভেকনা দুর্বল হয়ে যায়। ভেকনা এতক্ষণ স্টিভ, ন্যান্সি এবং রবিনকেও সে করে আটকে রেখেছিল, তো ভেকনা দুর্বল হয়ে যাওয়ায় ওরাও মুক্ত হয়ে যায়। এরপরে ওরা তিনজনে চিলেকোঠায় ঢুকে পড়ে। সেখানেই ভেকনার আসল শরীরটা কোমার মতো অবস্থায় ছিল। স্টিভ একটা পেট্রোল বোমা ছুঁড়ে মেরে ভেকনার শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে ভেকনার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এদিকে হপারেরা প্রায় সব ডেমোগর্গনদের আগুনে পুড়িয়ে মেরে ফেললেও একটা ডেমোগর্গন বেঁচে যায়, যেটাকে মারার জন্য হপার একটা তরবারি নিয়ে এগিয়ে যায়। এরপরে সেটার সাথে বীরের মতো ফাইট করে এবং সেটার মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। অন্যদিকে ভেগনার শরীরে চেতনা জেগে ওঠে। সে রাগান্বিত হয়ে স্টিভদের দিকে এগিয়ে যাচ্ছিল, তাই রবিন আরেকটা পেট্রোল বোমা দিয়ে ভেগনাকে আঘাত করে, আর ন্যান্সি শটগান দিয়ে অনবরত গুলি চালিয়ে শেষ পর্যন্ত ভেগনাকে মেরে ফেলে। কয়েক মুহূর্তের ভেতরেই ভেগনার শরীরটা ছাই হয়ে যায়। তবে এ সময় ভেগনার পাশাপাশি এডিও মারা যায়। এডি একাই অসংখ্য ফ্লাইং মনস্টারের সাথে লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে আর সার্ভাইভ করতে পারে না। ভেগনার সাথে সাথে ফ্লাইং মনস্টারগুলো ধ্বংস হয়ে যায়। এরপরে ডাস্টিন এডির কাছে গিয়ে দেখে এডির মুমূর্ষু অবস্থা। এডি তবুও হাস্যজ্জ্বল মুখে বলে, এবার আমি পালাইনি। এরপরে সে মরে যায়। এদিকে ধ্বংসের আগে ভেগনা এলকে সতর্কবার্তা দিয়ে গিয়েছিল, তুমি কি ভাবছ তুমি এবং তোমার বন্ধুরা জিতে গেছো? একদমই না, বরং এটা তো কেবল শুরু, আর তোমরা অলরেডি হেরে গেছো। ভেগনা যে ভুল কিছু বলেনি তার প্রমাণ একটু পরেই পাওয়া যায়। ভেগনা ধ্বংস হবার আগে ম্যাক্সকে নিজের শিকার বানিয়ে নিয়েছিল। ম্যাক্স সার্ভাইভ করার অনেক চেষ্টা করে। লুকাস এবং এল ম্যাক্সকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক্সের হৃদস্পন্দন শেষ পর্যন্ত থেমে যায়। সেই সাথে ভেগনার দেয়াল ঘড়িতে 4টা ঘন্টা দেয়, অর্থাৎ আপসাইড ডাউন এবং বাস্তব দুনিয়ার মাঝের মোট 4টা গেট বা পোর্টাল খুলে যায়। ভেগনা ধ্বংস হয়ে গেলেও তার ইচ্ছেটা ঠিকই পূরণ হয়ে যায়। ভেগনা যে 4টা গেট বানিয়েছিল সেই 4টা গেট একটা অন্যটার সাথে 4টা রেখার মাধ্যমে মিলে যায়। এক একটা গেট থেকে ফাটল শুরু হয় এবং 4টা গেট একসাথে জুড়ে গিয়ে ভূমিকম্পের সৃষ্টি করে। এতে বাস্তব দুনিয়ার হকিং শহরে অসংখ্য ভবন ধসে পড়ে এবং প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। তবে এত কিছুর পরে আর এল ম্যাক্সকে মরতে দেয় না। এল আবারও নিজের পাওয়ার ইউজ করে ম্যাক্সের হৃদস্পন্দন চালু করে দেয়। তারপরে দিন কয়েক কেটে যায়। হকিং শহরের মানুষ ট্রমাটাইজ হয়ে পড়েছিল। এল, মাইক, উইল, জনাথন, আর্গাইল হকিংসে ফিরে দেখে শহর থেকে সব মানুষ চলে যাচ্ছে। যারা যায়নি তারাও শহর থেকে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। সারা বিশ্ব জুড়ে হকিংসের ব্যাপারে নিউজ হচ্ছে। হকিংসের ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.4, আর অলরেডি 22 জন মারা গেছে। অনেক মানুষ এখনও নিখোঁজ হয়ে আছে যাদেরকে উদ্ধার করা যায়নি। তো মাইকের গ্রুপটা বাড়ি ফিরে দেখে ন্যান্সিদের গ্রুপটা তাদের আগেই ফিরে এসেছে এবং তারাও শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তারা একে অন্যদের সাথে মোলাকাত করে। এরপরে এল ডাস্টিনকে লুকাসের ব্যাপারে জিজ্ঞেস করলে ডাস্টিন জানায় লুকাস হাসপাতালে, সে ওখানে ম্যাক্সের খেয়াল রাখছে। এল বাকিদের নিয়ে সোজা হাসপাতালে চলে যায় এবং দেখে ম্যাক্স কোমায় আছে, আর লুকাস তার পাশে বসে তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। এল লুকাসকে জিজ্ঞেস করে ম্যাক্সের জ্ঞান ফিরবে কখন। লুকাস জানায় ম্যাক্স যে বেঁচে আছে এটাই অবিশ্বাস্য, ওর কখনো জ্ঞান ফিরবে কিনা ডাক্তার বলতে পারছে না। মেডিকেল টার্ম অনুযায়ী ম্যাক্স মারা গিয়েছিল। প্রায় 1 মিনিট ওর হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে আবারও হার্টবিট চালু হয়ে যায়। ডাক্তার এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তারা এটাকে মিরাকল বলছে। অবশ্য এল কাউকে বলে না এই মিরাকলটা সেই ঘটিয়েছে। যাই হোক, পরবর্তী কয়েকদিনের ভেতরে হকিংস শহর স্বাভাবিক হয়ে উঠতে শুরু করে। যারা শহর ছেড়ে যায়নি তারা শহরটা নতুনভাবে সাজিয়ে নিচ্ছে। শহরে এত সাংঘাতিক মনস্টারের আক্রমণ ঘটে গেছে, পাবলিক এই ব্যাপারে জানতেই পারেনি। তারা ধরে নিয়েছে এটা জাস্ট ভূমিকম্প। এডির চাচা এখনও এডির জন্য অপেক্ষায় ছিল এবং তার খোঁজ চালাচ্ছিল, তাই ডাস্টিন তাকে জানিয়ে দেয় এডি আর বেঁচে নেই। ভূমিকম্পের সময়ে এডি মারা গেছে। ডাস্টিন শেষ স্মৃতি হিসেবে এডির লকেটটা তার চাচাকে দেয়। এদিকে এল, জনাথন, ন্যান্সিরা
সবাই হপারের বাড়ির কি অবস্থা তা দেখার জন্য যায়। বাড়িটা ভেঙে চুরে গিয়েছিল, তাই তারা অন্য জায়গায় শিফট করার জন্য জিনিসপত্র গোছাচ্ছিল। এ সময় এল খাটের নিচে একটা কাচের বোতল পায়। এটা দিয়ে একদিন সে আর ম্যাক্স গেম খেলেছিল। এল জানতে চাইছিল ম্যাক্সের অন্তরাত্মা এখন কি অবস্থায় আছে, তাই সে নিজের ড্রিম সার্কেল ইউজ করে ম্যাক্সকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে ম্যাক্সকে খুঁজে পায় না। অর্থাৎ ম্যাক্সের অন্তরাত্মা এখন এমন একটা জায়গায় আছে যেটা এলেরও অজানা। ড্রিম সার্কেল থেকে বেরিয়ে এসে এল হতাশ হয়ে কাঁদতে শুরু করে। এরই মধ্যে হপার এবং জয়েস ফিরে আসে। হপারকে দেখে এল তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মৃত মানুষ ফিরে আসার চেয়ে আনন্দদায়ক হয়তো আর কিছুই নেই। তারা সবাই একে অপরের সাথে মোলাকাত করছিল। এই সময় হঠাৎ উইলের অদ্ভুত ফিলিংস হয়। যখনই আপসাইড ডাউনের শক্তি জেগে ওঠে তখনই উইল এই সিগন্যালটা পায়। এরই মধ্যে আবার তুষার পড়তে শুরু করে। এই গ্রীষ্মকালে তুষারপাত দেখে মানুষ বিস্মিত হয়ে যায়। এল বাকিদের নিয়ে জঙ্গলের বাইরে পাহাড়ের ওপরে এসে দেখে সমস্ত গাছগুছালি নষ্ট হয়ে যাচ্ছে। দূরে তারা দেখতে পায় শহরটা ক্রমাগত ধ্বংস হয়ে আপসাইড ডাউনের জগতে পরিণত হচ্ছে। তবে কি এবার পুরো দুনিয়াটাই আপসাইড ডাউনের দখলে চলে যাবে? হেনরি বা ভেকনার কি শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে, নাকি ডেমোগর্গন বা মাইন্ডফ্লেয়ারের মতোই ভেকনার শুধুমাত্র হেনরির শক্তির আরেকটা রূপ ছিল? তারা কিভাবে হকিং শহরের ধ্বংস আটকাবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর জন্য অপেক্ষা করতে হবে। আমরা স্ট্রেঞ্জার থিংসের সিজন 5-এরও এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব, তাই মতামত জানিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।